চলো আজকে আমরা দেখবো হচ্ছে নোড.js এর সার্ভার কিভাবে কাজ করে। নোড.js সার্ভার, এটার জন্য আমার একটা মডিউল আগের দিনকে বাকি ছিল, সেটা হচ্ছে HTTP মডিউল। ঠিক আছে, HTTP মডিউল এখানে কি করে? HTTP মডিউল মেনলি ইউজ টু ক্রিয়েট সার্ভার। ইট ইজ মেনলি ইউজ টু ক্রিয়েট server which can handle HTTP request and response. HTTP request or response. ঠিক আছে, HTTP request এবং রেসপন্স কে হ্যান্ডেল করার জন্য হচ্ছে HTTP সার্ভার ইউজ ওভার আর নেটওয়ার্ক। এবার এই সার্ভারটি আমাকে সবার ফার্স্টে ইউজ করতে হবে। চলে যাই আমাদের আগের দিনে যেখানে কাজ করেছিলাম। এখানে দুটো ফোল্ডার বানাবো। এই আজ থেকে যেটা দেখাবো এইভাবে এই প্র্যাকটিসই করবে। একটার নাম দেবো সার্ভার, আর একটা যেখানে রিঅ্যাক্টে বা নর্মাল জাভাস্ক্রিপ্টে করবো সেটা হচ্ছে ক্লায়েন্ট। যে কোনো নাম দিতে পারিস তুই, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নাম দিতে পারিস। এবার সার্ভারের ভেতরে যাবো, সার্ভারের কাজ আগে করবো যদি ফুল স্ট্যাকে যাস। সবার ফার্স্টে একটা বানাবো তো আমি সবার ফার্স্টে এখানে প্যাকেজ.json আর প্যাকেজ লগ.json দুটো ফাইলকে আমি জেনারেট করবো আমার দরকারের জন্য, স্ক্রিপ্ট দরকারের জন্য। ঠিক আছে, সেই জন্য আমি কি করবো, আমি একটা কমেন্ট চালাবো যেটা দিয়ে নোডের এই কমেন্ট মানে npm এর কমেন্ট, যেটা দিয়ে কি হবে আমার অটোমেটিক্যালি প্যাকেজ.json আর প্যাকেজ লগ.json ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সেই কমেন্টটার নাম হচ্ছে npm init। ইনিট মানে কি? ইনিশিয়ালাইজ। প্যাকেজটা ক্রিয়েট করবে। আমি যদি npm init দিই তাহলে ও আমার থেকে কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে। প্যাকেজ নেম কি হবে? ঠিক আছে, আমি বললাম ধর সাপোজ xyz কিছু। তুই যখন নতুন নিজের নামে প্রজেক্ট বানাবি, ঠিক আছে, সেই নামে করতে পারিস। মানে ধর আমি এখানে কি জন্য বানাচ্ছি, সার্ভার ক্রিয়েট করার জন্য। আমি নোড সার্ভার, প্যাকেজের নাম নোড সার্ভার। এন্টার মারলাম। ভার্সন বাই ডিফল্ট আমি যদি এন্টার মারি 1.1.0 যাবে। ডেসক্রিপশন HTTP সার্ভার। ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট index.js আমি রাখতে চাই। যদি অন্য কোনো এন্ট্রি পয়েন্ট রাখতে চাস তাহলে সেখানে এখানে লিখে দিবি server.js, যদি তোর এন্ট্রি পয়েন্ট server.js হয় বা app.js যদি হয়। ঠিক আছে, এন্টার মারলি। টেস্ট কমেন্ট, এখন আমার কাছে কিছু নেই। তুই যদি জিরা ইউজ করিস তাহলে জিরা ইউজ করবি, তুই যদি জেস্ট ইউজ করিস তাহলে জেস্টটা লিখবি এখানে। ঠিক আছে, টেস্টিং করার জন্য যে কমেন্ট, তোকে জিরা বলে সফটওয়্যার যদি ইনস্টল করিস তার দেবি কমেন্ট হয় জিরা হয়, তখন তোকে লিখতে হবে টেস্ট কমেন্ট জিরা। বা এটা লিখতে পারিস যে তুই রিঅ্যাক্টে যদি কাজ করে npm run test, দ্যাট ইজ টেস্টের জন্য কমেন্ট। ঠিক আছে, এখন আমার কাছে কিছু নেই, আমি এন্টার মারলাম। গিট রিপোজিটরি আমি এখন দিচ্ছি না, লিংক করাচ্ছি না প্রজেক্টের সাথে, তাই জন্য তুই যদি থাকে তুই এখানে গিট রিপোজিটরিতে দিয়ে দিবি গিটের যে ইউআরএলটা এখানে পেস্ট করে দিবি। ঠিক আছে, কিওয়ার্ড কিছু নেই আমার কাছে। অথর তোর নাম দিয়ে দিবি, তুই যদি বানাস তোর নাম দিয়ে দিবি। লাইসেন্স IST MIT দিয়ে দে তোর লাইসেন্স যদি থাকে। দ্যাট ইজ ইট ওকে। এই নামে একটা প্যাকেজ.json ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি বলবো ইয়েস, এইটা ক্রিয়েট হয়ে গেল। প্যাকেজ.json ফাইল একটা ক্রিয়েট হয়ে গেছে। এইটা তুই যে যে কমেন্টগুলো দিয়েছিস সেই কমেন্টগুলোই তৈরি হয়েছে। এবার তুই চাইছিস যে এতগুলো লং প্রসেস করলো, এই যে এতগুলো লং প্রসেস মানে npm init করে আমাকে প্রত্যেকটা জায়গায় ও আমাকে প্রম্পট দিচ্ছে, তাই তো? সেখানে আমি এন্ট্রি করছি তবে আমাকে ও জেনারেট করতে দিচ্ছে। আমি চাইছি যে না, এই জিনিসটা আমি করবো না, আমি পুরো ডিলিট করে দিলাম। আমি চাইছি যে না, আমি একদম একবারে এই কোশ্চেনগুলোকে স্কিপ করে চলে যাবো। তার জন্য কমেন্ট হচ্ছে npm init -y। একদম কোনো কিছু কোশ্চেন স্কিপ না করে ডাইরেক্ট প্যাকেজ.json ফাইল ওটা ডিফল্ট বানিয়ে দেবে। এই দেখ, ডিফল্ট একটা প্যাকেজ.json ফাইল আমার জন্য বানিয়ে দিয়েছে। বোঝা গেছে? এবার নোডের এইবার এই জায়গাটাতে এবার আমরা কি করবো, একটা সার্ভার বানানোর জন্য একটা ফাইল নাম হচ্ছে index.js। এবার সার্ভার বানাতে গেলে কোন মডিউল ইউজ করতে হবে? HTTP মডিউল। তাহলে সবার ফার্স্টে আমাকে লোড করতে হবে বা কনজিউম করতে হবে লোড HTTP মডিউল। ঠিক আছে, এটা কি মডিউল? এটা হচ্ছে কোর মডিউল, নোডের নিজস্ব, আমাকে ইনস্টল করতে হচ্ছে না npm থেকে।
তাহলে আমি কি করবো, কন http ইকুয়াল টু আমি লিখবো রিকোয়ার, ইম্পোর্টটাও দেখাবো, ইম্পোর্ট দিয়ে কিভাবে করে সেটাও দেখাবো, নোড বলুন http। ঠিক আছে, এটা হচ্ছে আমার http মডিউলটা চলে এলো। এবার এই মডিউলটা চলতে গেলে দুটো জিনিস লাগবে, মানে সার্ভার চলতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে পোর্ট নাম্বার আর একটা হচ্ছে হোস্ট নেম। তো পোর্টটা আমি আলাদা করে দিকে নিই, অন পোর্ট। পোর্ট নাম্বারে কিন্তু সিকিউরিটি পারপাস ভাই, পোর্ট নাম্বার তোর ইএনবি ফাইলে থাকতে পারে, ইএনবি ফাইলে পেতে গেলে আমরা কি লিখতে পারি, প্রসেস ডট ইএনবি ডট পোর্ট। আর যদি ইএনবি ফাইল এখানে দেখ এক্সিস্ট করছে কি না, করছে না, তাহলে সেক্ষেত্রে অর দিয়ে আমি বলছি যদি না থাকে তাহলে 5000 চলবে, যদি থাকে তাহলে পোর্ট নাম্বারটাই চলবে, আর যদি না থাকে তাহলে 5000 চলবে, বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেম এক্সপ্রেস একটা ফ্রেমওয়ার্ক। না যেমন এটা র নোডে লিখছি, সার্ভার বানাচ্ছি, এক্সপ্রেস আমাদের কি করতে হবে, আমরা এক্সপ্রেসটাকে ইনস্টল করে মানে সার্ভার বানিয়ে নিলে ইন্টারনালি এই র নোডের কোডেই কনভার্ট হয়। কোর পিএইচপি দিয়ে যেমন বানানো যায়, আবার যেমন তুই লারাভেল ইউজ করেছিস কি লেখাটা কম হয়ে যায় না, কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করলে কি হয়, আমাদের টাইমটা কমে যায়, পারফরমেন্সটা আরো বেটার হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। আজকে ধর আমি এইভাবে পোর্ট নাম্বারে হোস্ট নেম এক জায়গায় লিখে করলাম, এবার কেউ হয়তো ধর এরকম ভাবে স্টাইলে করে না, সে ডাইরেক্ট পোর্ট নাম্বারটা দিয়ে দেয়, বুঝলি তো, সার্ভার বানানোর সময় বা হোস্ট নেম। এটা এক একজন এক এক রকম রুল ফলো করছে, সেইটাকে এক জায়গায় আনার জন্য আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি, যে না সবাইকে একটা রুলই ফলো করতে হবে, তাতে এরর সলভ করে অনেক মানে ডিবাগ করে অনেকটা সুবিধা হয়ে যাবে। লোকাল হোস্ট নেম এখন আমার কাছে লুপ ব্যাক অ্যাড্রেস আছে, মানে 127.0.0.1 লুপ ব্যাক অ্যাড্রেস বলে ডিফল্ট নেটওয়ার্ক মেশিনে, এটা এখন দিলাম। যখন তুই এডব্লিউএস করবি তখন এখানে এডব্লিউএস এর হোস্ট নেমটা দিয়ে দিই, ডোমেইন নেমটা। এবার আমরা কি বানাবো, সার্ভারটাকে বানাবো, যে পোর্ট নাম্বার দিবে সেই পোর্ট নাম্বারেই চলবে, ডিফাইন সার্ভার। এবার ধর এখানে আমি সার্ভার বানাবো, তুই যেমন জ্যাম্প দিয়ে সার্ভার ইউজ করিস তো, এরকম ভাবে এখানে হয় না, এখানে http ইউজ করলি ডট, এখানে দেখ ক্রিয়েট সার্ভার বলে একটা মেথড আছে এই মডিউলে। ঠিক আছে, এই ক্রিয়েট সার্ভার মেথডটা একটা কলব্যাক ফাংশন নেবে, সেই কলব্যাক ফাংশন দুটো জিনিস, দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে রিকোয়েস্ট অবজেক্ট অবজেক্ট কিন্তু, আর একটা হচ্ছে রেসপন্স অবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার সার্ভার বানানো হয়ে গেল। এবার আমি চাই, এবার সার্ভারটাকে তো আমাকে, সার্ভারটা তো চালাতে গেলে আমাকে লিসেন করতে হবে, সার্ভারটা কোনো না কোনো পোর্টে চলবে, বিনা পোর্টে কি চলবে সার্ভার, চলবে না। তাহলে কি করতে হবে, সার্ভারটা কোথায় রেখেছি, এই পুরো সার্ভারের কোডটা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, অবজেক্টটা এই সার্ভার। এবার তাহলে কি লিখবো, সার্ভার ডট লিসেন, এটা লিসেন, লিসেন ইউজ করবে। লিসেন হবে কত পোর্টে চলবে, এটা এখানে কি বলছে, দেখ পোর্ট নাম্বার যাচ্ছে, হোস্ট নেম যাচ্ছে, একটা কলব্যাক ফাংশন যাচ্ছে, এটা তিনটে প্যারামিটার যাচ্ছে লিসেন। তাহলে সব ফার্স্টে আমার কি দিতে হবে, পোর্ট নাম্বার, দেন হচ্ছে হোস্ট নেম, আর দেন হচ্ছে একটা কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনটা কি, একটা মেসেজ, যে তোর সার্ভার যখন রানিং হবে তোর এই কনসোলে মানে টার্মিনালে দেখাবে মেসেজটা যে সার্ভারটা সাকসেসফুলি রানিং হয়েছে, বুঝতে পারছি। এটা এখানে আমরা লিখবো এরকম ভাবে, টেমপ্লেট এটা ইউজ করলাম, সার্ভার ইজ রানিং অ্যাট, এরকম ভাবে লিখবো http কোলন দিয়ে তোর হোস্ট নেম যেটা ছিল, যেটা প্যারামিটারে পাঠিয়েছিস সেই হোস্ট নেমটা, আর কোলন দিয়ে ডলার দিয়ে টেমপ্লেট এটা ইউজ করছি, ওই জন্য পোর্ট নাম্বারটা দেখ। এই যে এবার আমাকে বলে এই যে লিসেনটা আমি কেন ব্যবহার করলাম এখানে, মনে পড়ছে আগের দিনকে আমরা করেছিলাম একটা অন, একটা হচ্ছে এমিট করেছিলাম, মনে পড়ছে ইভেন্ট মিটারে। এই সার্ভার অ্যাকচুয়ালি কি জানেন, এই সার্ভার অ্যাকচুয়ালি ইজ অ্যান অবজেক্ট অফ ইভেন্ট এমিটার ক্লাস, আমি দেখাচ্ছি। তাহলে নিশ্চয়ই এর কাছেও নিশ্চয়ই অন বলে ইভেন্ট থাকবে, এমিট বলে ইভেন্ট থাকবে, থাকা তো উচিত নাকি। ইভেন্ট ক্লাসের অবজেক্টটা যেমন কি করেছিলাম, এমিটার ডট অন, এমিটার ডট কি ছিল, এমিট করেছিলাম, তাহলে নিশ্চয়ই অন থাকবে, দেখ আছে সার্ভার ডট অন, এইটা অন বলে ইভেন্ট আছে, দেখছিস।
এখানে আমরা কি করব, অন করব কি, মানে অন হবে কি অ্যাকচুয়ালি কি এসেছে অন হবে, ঠিক আছে। দেখ এখানে একটা লিসেন আছে জাস্ট অনের মধ্যে। তাহলে এখানে আমরা বলছি ধর সকেট বলে একটা জিনিস আছে, এখন ওটা নেই, আমি আপাতত জাস্ট বোঝানোর জন্য বলছি। সকেট, এই অন ইভেন্টটা কখন ফায়ার হবে, যতবার তুই সার্ভার ইউআরএল এ হিট করে ততবার ফায়ার হবে। আমি বলছি সার্ভার কানেক্টেড, এই লেখাটা মেসেজ হবে, সার্ভার কানেক্টেড এই লেখাটা দেখাবে। প্রথমে এটা না, এটাকে আমি কমেন্ট করে রাখি, আগে তোকে সার্ভারটাকে স্টার্ট করে দেখাই। সার্ভারটা স্টার্ট করবো কিভাবে, নোট, আমার ফাইলের নাম হচ্ছে index.js। এই দেখ এই মেসেজটা দেখালো আমার, ঠিক আছে। এখানে একটু ভুল লিখেছি আমি, এখানে http স্ল্যাশ হবে, ঠিক আছে। আমি আরেকবার, তাহলে আমাকে কি করতে হবে, আবার সার্ভারটাকে বন্ধ করতে হবে, এই দেখ বন্ধ করে আবার স্টার্ট করতে হবে। কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে আমাকে চালু করতে হবে। এটা কপি করি, দেখি সার্ভার কিছু দিচ্ছে নাকি। দাঁড়া, পোর্ট নাম্বার কত ছিল, 5000। দেখ সার্ভার চলছে, দেখ সার্ভার চলছে, কিন্তু দেখ কিন্তু আমাকে কোনো রেসপন্স দিচ্ছে না। কেন দিচ্ছে না, আমি এখানে বডির মধ্যে কিছু লিখিনি। রিকোয়েস্ট রেসপন্সকে হ্যান্ডেল করেছে কি, রিকোয়েস্ট করছি বাট রেসপন্স কি দিতে কিছু লিখিনি, এমটি আছে দেখ এখানে, তাই না। তাহলে সেটাকে চেক করতে হবে আমাকে, তাহলে কিছু একটা রেসপন্স দিতে হবে। চল দেখি, তাহলে লিখে এখানে রেসপন্স ডট রাইট দিয়ে লিখলাম ধর হ্যালো ওয়ার্ল্ড। আর শুধু রাইট দিলে হবে না, রেসপন্স তো আমাকে রেসপন্স তো করে দেবে, রেসপন্সটাকে তো বন্ধ করতে হবে, তাই জন্য লিখতে হবে এন্ড। আবার কিছু করতে হবে, বন্ধ করতে হবে সার্ভারটাকে, দেন আমাকে আবার এই যে আপডেট করেছি যেহেতু কোড, আবার আমাকে স্টার্ট করতে হবে। এই দেখ এলো, এইটা হচ্ছে বেসিক সার্ভারের কনসেপ্ট। এইবার এখানে একটা কনসেপ্ট আছে, যদি আমি এনটাকে যদি বন্ধ করে রাখতাম, দেন আমি এটাকে যদি কন্ট্রোল সি করি, দেন ধর আবার স্টার্ট করলাম, তাহলে দেখ কি হয় কেসটা। সার্ভার রান হয়েছে, দেখ ডেটা আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু দেখ এটা ঘুরেই যাচ্ছে টাকাটা, রেসপন্সটা এন হতে পারছে না, রেসপন্সটা কন্টিনিউয়াসলি আমাকে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড পাঠিয়েই যাচ্ছে সার্ভার, রেসপন্স দিয়েই যাচ্ছে। এবার আমরা দেখি ইন্সপেক্ট করে নেটওয়ার্ক ট্যাবে যে এর কন্টেন্টের হেডারে কি কি আছে ডেটা। নেটওয়ার্ক ট্যাবে যাই, রিফ্রেশ মারি, লোকাল হোস্ট আছে, স্ট্যাটাস কোড দিচ্ছে রেসপন্সে, রেসপন্স সেটাতে আমাকে কি কি আসছে দেখ, এখানে চাঙ্ক বলে একটা জিনিস আসছে, ডেটা আসছে, আর আজকে এসছে কতক্ষণ এটা মানে অ্যালাইভ থাকবে সেটাও দিয়ে দিয়েছে, মানে কতক্ষণ পর উঠে যাবে, 5 সেকেন্ড পর এটা আবার গায়েব হয়ে যাবে, আবার ও রেসপন্স পাঠাবে সেম ডেটা, ঠিক আছে। রেসপন্স তবে আসবে না তোর, এটা কন্টিনিউয়াসলি ডেটা পাঠাচ্ছে, দেখবি একটা জিনিস তোকে দেখাচ্ছি, তারা 1 সেকেন্ড রিফ্রেশ মারি আরেকবার, এটা বড় করে দেবে না, এটা পেন্ডিং দেখাচ্ছে দেখ, কেন এটা হচ্ছে এনটাকে করিনি আমরা, সেই জন্য দেখাচ্ছে, এটা টাইমও পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। ওই রিলেশনটা হচ্ছে সার্ভারটাকে কোন পোর্টে চালাবো, সার্ভারটা যে আমি বানালাম, এই যে উপরে সার্ভারটা বানিয়েছি আমি, সেই সার্ভারটাকে তো কোনো না কোনো পোর্টে চালাতে হবে, সার্ভারকে তো বলতে হবে এই যে সার্ভার, এই সার্ভার তুই এই এত পোর্টে চল, এবং তোর হোস্ট নেম আমি তোকে দিয়ে দিলাম হচ্ছে 127.0.0.1। আর তুই যখন চলবি তখন তুই যদি সাকসেসফুলি চলিস, তাহলে কনসোলে একটা এই মেসেজ দিয়ে দিই, যেটা এখানে দেখাচ্ছে। এটা ছাড়া সার্ভার চলবে না, এই লেখা এটা ছাড়া সার্ভার চলবে না, সার্ভারকে তো কানে শুনতে হবে যে লিসেন মানে কি, একটা ইভেন্ট ফায়ার হচ্ছে এখানে, যখন দিচ্ছে একটা ইভেন্ট ফায়ার হচ্ছে, ইভেন্ট ফায়ার হচ্ছে কি, লিসেন ও শুনছে, ফায়ার হলে কি হবে, শুনছে, এই পোর্টে চালাতে হবে, ও জানে কিভাবে পোর্টে চালাতে হবে না চালাতে হবে, কিন্তু যখন আমি এনপিএম মানে নোট যখন index.js কমেন্টটা দিচ্ছি,
তখন ও বুঝে যাচ্ছে যে আমি এই কোডটা লিখে রেখেছি, এই এত কোডে আমাকে চলতে হবে, তখন ও চালিয়ে দিচ্ছে কোডটাকে। বোঝা গেছে তো? এবার এখানে একটা সমস্যা আছে, এই সার্ভারটাকে বারবার আমাকে বন্ধ করে চালাতে হচ্ছে, তাই তো? যা আমি কোড এখানে অ্যাড করবো, এক্সট্রা কোড যা যা অ্যাড করবো, প্রত্যেকবার আমাকে সার্ভারকে বন্ধ করতে হচ্ছে, দেন চালাতে হচ্ছে। তাহলে এরকম তো কিছু একটা ওয়ে থাকা উচিত যে আমি যা যা লিখবো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, বারবার আমাকে সার্ভারকে বন্ধ করতে হবে না, মানে সার্ভার তো ক্র্যাশ খেয়ে যাবে। আজ না হয় সার্ভারে হ্যালো বলে এইটুকু লাইন আছে, কালকে তো অনেক লাইন হতে পারে এখানে। তাই জন্য আমরা কি করব, একটা অটো রিলোডিং সার্ভার ইউজ করবো। যেমন আমরা রিয়াক্টে যখন তুই দেখবি কোনো জায়গায় মানে ছোটখাটো চেঞ্জেস করিস, দেখবি অটো রিলোড নিয়ে নেয়, সেইটা সেটা পার্টিকুলার জায়গাটা দম আপডেট হয়ে যায়। তো সেরকম এরা আমরা ইউজ করবো হচ্ছে নোডমন। এই নোডমন বলে একটা প্যাকেজ আছে, সেটাকে আমাকে ইনস্টল করতে হবে। তাহলে npm i হাইফেন ডি। এবার এখানে হাইফেন ডি মানে হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি। প্যাকেজেশন ফাইলে দু রকম ডিপেন্ডেন্সি হয়, একটা হচ্ছে রেগুলার ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি। ডেভ ডিপেন্ডেন্সি মানে কি, যে ডিপেন্ডেন্সি শুধুমাত্র এই ডেভেলপমেন্ট টাইমেই কাজে লাগবে, একবার লাইভ হয়ে গেলে এডব্লিউএস সার্ভারে তুলে দিলে তারপর আর তার কোনো কাজ নেই, তাকে শুধু ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি বলা হয়। আর রেগুলার ডিপেন্ডেন্সি হচ্ছে যেটা আমার ডেভেলপমেন্ট টাইমেও লাগবে এবং প্রোডাকশনেও লাগবে, লাইভেও লাগবে, তাকে রেগুলার ডিপেন্ডেন্সি বলা হয়। বোঝা গেছে? নোড মনটাকে ইনস্টল করবো, হাইফেন হাইফেন সেভ। দেখ এখানে প্যাকেজেশন ফাইলে ডেভ ডিপেন্ডেন্সি বলে আলাদা সেকশন তৈরি হয়েছে, সেখানে নোড মন বলে জিনিস ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছি? তাহলে এবার মন দিয়ে আমি স্টার্ট করবো। তাহলে কি লিখবো, নোড মন index.js, ফাইলের নাম হচ্ছে আমার index.js। চালাই, এই দেখ নোড মন অটোমেটিক্যালি চালিয়ে দিয়েছে। বুঝতে পারছি? তাহলে এবার আমরা যা যা চেঞ্জেস করবো সবকিছু এখানে দেখতে পারবি। এইটা হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। এইবার এখানে একটা প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্নটা হলো, এখানে তো আমি যদি বেস ওয়ার্ল্ডটা যদি আমি যদি স্ল্যাশ দিয়ে আমি যদি এখানে লিখি যে হোম, তাহলেও আমাকে হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে। স্ল্যাশ দিয়ে যদি আমি বলি যে অ্যাবাউট, তাহলেও আমাকে দেখ হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে। কিন্তু আমি বলছি যে স্ল্যাশ হোম দিলে হোম দেখাবে, স্ল্যাশ অ্যাবাউট দিলে অ্যাবাউট দেখাবে। সেটাকে হ্যান্ডেল করা নেই এখন এই মুহূর্তে রাউটগুলোকে। তাহলে আমরা রাউট কি করে হ্যান্ডেল করবো, এইটাকে এপিআই এন্ড পয়েন্ট বলা হয়। তাহলে এবার যদি আমি রিকোয়েস্ট করি, এখান থেকে কি করছিলাম, রিকোয়েস্ট করছিলাম তো, রিকোয়েস্ট করছিলাম। তাহলে এখানে এটাকে কি বলা হয়, এই পার্টটাকে কি বলা হয়, লোকাল হোস্ট 5000 টাকে বেস ইউআরএল বলা হয়, আইডি কি বলা হয়, ইউআরএল বলা, এন্ড পয়েন্ট বলা হয়। তাহলে তাহলে লিখবো যে রিকোয়েস্ট ডট ইউআরএল বলে একটা মেথড আছে, ইকুয়াল টু যদি স্ল্যাশ দিই আমি, মানে হোম মানে স্ল্যাশ যদি দিই তাহলে রুট ফোল্ডার, তাহলে সেখানে আমি কি করবো, রেসপন্স দেবো, রেসপন্স ডট রাইট এখানে বললাম যে হোম পেজ। ঠিক আছে, এইটা তাহলে রেসপন্স ডট এন্ড হয়ে যাবে। আবার এখানে এলসিপ ইউজ করবো, এলসিপ দিয়ে যদি তো রিকোয়েস্ট ডট ইউআরএল যদি আমার কাছে স্ল্যাশ অ্যাবাউট হয়, তাহলে রেসপন্স ডট রাইট হবে, হচ্ছে অ্যাবাউট। এইভাবে রেসপন্সটাকে এন্ড করতে হবে। এন্ড দেন যদি কোনোটাই ম্যাচিং না করে তাহলে 404 দিতে হবে, মানে পেজ নট ফাউন্ড। সেটা লিখবো কি, রেসপন্স ডট রাইট, এখানে বলবো 404 পেজ নট, এটা হবে, এটাকেও রেসপন্স ডট এন্ড করতে হবে। সেভ মারছি, অটো রিলোড নিয়ে নেবে। এবার স্টপ দেখা যাক, স্ল্যাশ শুধু স্ল্যাশ দেওয়া মানে হোম পেজ, স্ল্যাশ অ্যাবাউট দেওয়া মানে অ্যাবাউট পেজ। আর যদি কিছু আমি দিয়ে দিই, ধর এখানে অ্যাবাউটের পর ধর 677, এইরকম রাউট আছে কি, নেই, তাহলে 404 পেজ নট ফাউন্ড। ঠিক আছে, এবার আমি চাইছি এখানে এইচটিএমএল আসবে, এইচটিএমএল পেজ দেখাবো, এইচটিএমএল রিটার্ন করবো পিএইচপি মতো। এখানে এইচটিএমএল ট্যাগ ইউজ করে S1,
দেন এখানে s1 ইউজ করলাম, দেখে এবার হচ্ছে নাকি HTML-টা রেন্ডার হচ্ছে নাকি দেখি। ইন্সপেক্ট কর, নেটওয়ার্ক ট্যাবে যাই। এবার এই যে এখানে রিটার্ন টাইপ আমি বলে দেবো যে এটা HTML দিলেও আমি বলবো যে এটা প্লেন টেক্সট হিসাবে যাবে, সেটাও করা যায়। মানে রেসপন্সের হেডার তুই পাঠাতে পারি। এটা কি পাঠাচ্ছি, দেখ এখানে রেসপন্সটা দেখ, রেসপন্সের হেডারে শুধু কানেকশন, ডেটা, কিপ অ্যালাইভ, ট্রান্সফার, এনকোডিং এই কটা লেখা আছে, তাই তো? এই কটা জিনিস আছে, কানেকশন গুলো বস্তু আছে, ডেটা আছে, কিপ অ্যালাইভ আছে, ট্রান্সফার, এনকোডিং এই কটা বস্তু আছে। এবার তুই চাইছি যে রেসপন্স যেটা হোম পেজ আসছে আমাদের কাছে, ব্রাউজারকে রেসপন্সটা পাঠাচ্ছে, যে ও রেসপন্সের সাথে সাথে এটাও বলে দেবে কোন টাইপের কন্টেন্ট আসছে, এটা যেমন HTML আসছে বলে দেবে। তাহলে সেটা কি আমি করবো, রাইট তো তো ডেটা তো পাঠাচ্ছে, তাহলে কি করবো, রাইট হেড বলে একটা জিনিস আছে, রাইট হেড। এখানে প্রথমে নাই হচ্ছে কি স্ট্যাটাস কোড, কি স্ট্যাটাস কোড পাঠাবে যদি 200 সাকসেসফুলি। আর কি হবে এখানে, কন্টেন্ট টাইপ বললাম, কন্টেন্ট টাইপ টেক্সট ক্লাস HTML, ঠিক আছে? তো দেখি এটা এটা সেভ করে, এলো কন্টেন্ট টাইপ। ঠিক সেরকম ভাবে এগুলোতে বাকিগুলো ক্ষেত্রেও করে দেখি, বাকিগুলো ক্ষেত্রেও হবে না। তাহলে এখানেও অ্যাবাউট পেজের এটা দিয়ে দিই, এই এখানে কি হবে, স্ট্যাটাস কোড হবে 404। হলো, এবার যদি আমি এমন কিছু দিই 1 2 3 4 5 এরকম তো রাউট নেই, এইটা এটা 4 দিয়ে দিই, ঠিক আছে? পেজ নট পাই, এবং এটা কন্টেন্ট টাইপটাও দিয়ে দিচ্ছি, দেখ টেক্সট ক্লাস HTML। এইবার ধর এখানে আমি আরেকটা রাউট না হয় বানাচ্ছি আমরা, এখানে হচ্ছে ধর এলসি কোড, এখানে দিলাম, এখানে আমি ইউআরএলটা দিচ্ছি, সরি রিকোয়েস্ট ডট ইউআরএল, রেসপন্সের বডিতে যাচ্ছে, রেসপন্সের বডিতে তো যাচ্ছে, আর রেসপন্সের রাইটের হেডে যাচ্ছে, রাইট হেড দিলে, ঠিক আছে? হেডার রেসপন্স যে যে ইয়েটা হয় সেটা 3টে পার্ট হয়, একটা হচ্ছে তার হেড, একটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে তোর এই যে কি স্ট্যাটাস কোড যাচ্ছে সেইটা, ঠিক আছে? এবার এখানে এলসিপ দিয়ে রিকোয়েস্ট ডট ইউআরএল আমি ধর বললাম এখানে যে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ আমি বললাম যে ধর ইউজার বলে একটা এন্ড পয়েন্ট বানাচ্ছি, ঠিক আছে? এবার এখানে আমি একটা দামি অ্যারে বানাচ্ছি, আমি চাইছি জেসন অ্যারে পাঠাবো, ইউজার্স বলে একটা অ্যারে বানাবো। আমার কাছে এখন ডেটাবেস নেই, আমি এখন হার্ড কোড করবো, পরে যখন আমরা ডেটাবেস শিখে যাব তখন আমরা ওই ডেটাবেস দিয়ে করবো। 101 ধর নেম রয়েছে ধর জন্ডো, কিছু একটা রয়েছে দামি প্লেস নাম, ধর এজ রয়েছে ধর 45, এরকম ভাবে ধর আরেকটা রয়েছে। ধর এই দুটো যেটা নিয়ে একটা অ্যারে আছে, এই অ্যারেটাকে আমাকে পাঠাতে হবে রেসপন্সে, কিভাবে পাঠাবো? তাহলে পাঠানোর জন্য আমাকে সবার কি করতে হবে, এটা কি কি হিসাবে যাবে, জেসন আকারে যাবে। তাহলে আমাকে লিখতে হবে রেসপন্স ডট রাইট হেড, রাইট হেড কি হবে, স্ট্যাটাস কোড হবে 200, আর কন্টেন্ট টাইপ কি হবে, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এগুলো মাথায় রাখতে হবে, কন্টেন্ট টাইপ। আর এক্সপ্রেস করলে তো এগুলো মাথায় রাখার কোনো দরকারই নেই, ও নিজেই করে দেবে, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। আর এখানে আমাকে লিখতে হবে রেসপন্স ডট রাইট
তাই কি করতে হবে, আমাকে ইউজারটাকে পাঠাতে হবে। তাহলে ডাইরেক্ট ইউজার পাঠালে এরর খেয়ে বসে থাকবো। তাহলে কি করবো, জেসন হিসাবে পাঠাবো, জেসন ডট ইঞ্জিফাই। ইঞ্জিফাই করবো কি ইউজার, ঠিক আছে। আর রেসপন্সটাকে অবশ্যই এন্ড করতে হবে, নাহলে ওই ঘুরেই যাবে, পাঠাতেই থাকবে, বন্ধ হবে না। চল দেখি এখানে ফ্ল্যাশ এপিআই, ফ্ল্যাশ v1, ফ্ল্যাশ ইউজার এলো, ডেটা এলো, কন্টেন্ট টাইপ দেখ অ্যাপ্লিকেশন প্লাস জেসন। তাহলে এইভাবে আমরা রেস্ট এপিআই বানাতে পারবো এখানে। এটা এখন ডামি ডেটা থেকে আমরা করেছি, এরপরে আমরা এই ডেটাটাই ডেটাবেস থেকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে রেসপন্স পাঠাবো। এবার এখানে একটা জিনিস যেটা বলার মেন বক্তব্য হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখেছি কতবার ইফেলস এলশিপ করে লিখতে হচ্ছে আমাকে। আমার যদি রিয়েল ওয়ার্ল্ডে যদি এতগুলো হাজারখানা এন্ড পয়েন্ট থাকে, হাজারবার আমি কি এলশিপ লিখবো নাকি? তাহলে রিয়েল ওয়ার্ল্ডে আমরা এই জন্যই রনোট দিয়ে এরমভাবে কাজ করি না, বুঝতে পারছি। রিয়েল ওয়ার্ল্ডে ওই জন্য আমরা চলে যাবো, সে সার্ভার বানাতে চলে যাবো, মানে ওই ফ্রেমওয়ার্ক ইউজ করবো। ফ্রেমওয়ার্কে এতগুলো আমাকে এভাবে লিখতে হবে এন্ড পয়েন্টের জন্য, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস আছে যে সার্ভার ডট অন বলে যে ব্যাপারটা আছে, এটা তো বলে দিই। সার্ভার কি বলেছিলাম, ইভেন্ট এমিটার ক্লাসেরই একটা একটা ইয়ে বলেছিলাম। হুম, সার্ভার ডট অন। এবার এই অন কি করে, লিসেন করে না এমিট মানে ইভেন্ট জেনারেট করে, কোনটা করে? লিসেন করে, বলেছিলাম তো এমিটার ডট অন। এবার এখানে একটা বিল্ট ইন ইভেন্ট বানানো আছে, যেমন আমরা আগের দিন বানাচ্ছিলাম না বেল রিং নামে একটা আহ, এখানে ডিফল্ট ইভেন্ট বানানো আছে, এটা কানেকশন বলে, কানেকশন নামক একটা ইভেন্ট বানানো আছে। সেটা কি করে, যদি হয় আমি বলবো সকেটটাকে ইউজ করো। সকেট এখন আমি বলছি না, নেটওয়ার্ক লেয়ারের কাজ, ওটা আমি যখন সকেট আইও করাবো তখন তখন এইবার দেখ এটা কি করবে, আমি বলবো যে সার্ভার ইজ কানেক্টেড, এই মেসেজটা শুধু জাস্ট দেখাবে। এটা তখনই দেখাবে যখন তুই প্রত্যেকবার ব্রাউজারে গিয়ে ইউআরএল হিট করবি, ততবার এটা ফায়ার হবে, এই কানেকশন নামক ইভেন্টটা ফায়ার হবে, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি তোকে, দেখবি ভালোভাবে। এখন কিন্তু এখন দেখাচ্ছে মেসেজটা, দেখাচ্ছে না, দেখ সার্ভার রানিং লেখাটাই শুধু দেখাচ্ছে। সার্ভার কানেক্টেডটা কখন দেখো, যদি ব্রাউজারে যাই, আমি একবার রিফ্রেশ মারলাম, হিট করলাম, এই ইউআরএলটাকে হিট করলাম, এবার দেখ দেখাবে, এটা সার্ভার ইজ কানেক্টেড দেখাবে, দেখলি। এবার ধর আমি আবার আবার অন্য কোনো ইউআরএলে যাচ্ছি, ধর যতবার আমি ইউআরএল হিট করব সার্ভার থেকে বা মানে ব্রাউজার থেকে বা পোস্টম্যান থেকে, ততবার ইভেন্টটা ফায়ার হবে, এইটা আবার ফায়ার হবে, বুঝতে পারছিস। রিফ্রেশ মার, আবার হিট কর, এইটা আবার ফায়ার হচ্ছে, এইটা। তাহলে এটাই হচ্ছে এর কাজ, যতবার হিট করবো ততবার এ কি করবে, লিসেন করবে। এইবার এখানে এইটুকু বোঝা গেছে নাকি আগে বল। এবার এখানে তোকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে এই যে আমি যখন এপিআই স্ল্যাশ ইউজার দিলাম, স্ল্যাশ এপিআই, আমি এটা বাড়িতে কাজ দেবো তোকে, ইউজার দিলাম, এখানে একটা ইউজারের ইমেজও আসবে, অ্যাভাটার ইউআরএল, মানে ক্লিক করলে ইমেজটা পাশের ট্যাবে নিয়ে গিয়ে দেখাবে নতুন করে, বুঝতে পারলি তো। মিডিয়া ফাইল নিয়ে তোকে তো কাজ করতে হবে, এটা তুই বাড়িতে এবার চেষ্টা করবি। মানে একটা দামি অ্যারে এরকম বানিয়ে নিবি, দামি অ্যারে বানিয়ে নিয়ে সেখানে তুই কাজ করবি এরকম ভাবে, ঠিক আছে। এবার এই চাইলে আমরা ইউজারটাকে না আমরা অন্য একটা ফোল্ডারে নিয়ে যেতে পারি, ডট ডেটাবেস বলে একটা ফোল্ডারে, হিডেন ডট দিলাম, কেন হিডেন মানে কেউ উড়িয়ে দিতে পারবে না বলে হিডেন করলাম, ঠিক আছে। এখানে বললাম ধর ইউজার ডট জেসন ইউজ করলাম, ধর জেসন ফাইল কিভাবে লেখে, এরকম ভাবে লেখে ইউজার, এটা কিভাবে অ্যারে অফ ইউজার হবে, তো ওখান থেকে নিয়ে আসি। এবার এখানে সব কটাতে ডবল কোড দিতে হবে আমাকে, এটা ভ্যালুতে না দিলেও হবে।
এটা তো হয়ে গেল। এবার তাহলে আমাকে কি করতে হবে, এখানে ইউজারটাকে আমার লাগবে না, তাহলে ইউজারটাকে হাঁটানোর জন্য সবার ফার্স্টে কি করতে হবে, ডেটাবেসের ইউজারটাকে আমাকে তুলে নিয়ে আসতে হবে এখানে। তাহলে এখানে লিখবো লোড বা কনজিউম ইউজার ডেটা, কনজিউম ইউজার ডেটা। পরে এই ডেটাবেসটাই তখন নাম হয়ে যাবে, আমাদের নাম হয়ে যাবে মডেল। ঠিক আছে, মডেলের কাজ হবে ডেটা থেকে ডেটা তুলে নিয়ে আসা। ইউজার এখানে কি হবে, রিকোয়ার ডেটাবেস স্ল্যাশ দিয়ে ইউজার ডট জেসন। এখান থেকে ইউজারটাকে উঠিয়ে দিলাম, এই ইউজারটা এখন সেগ্রিগেট হয়ে গেছে, আমরা আলাদা করে দিয়েছি। তাহলে এখানে কি হবে, কোথায় গেল ইউজার, ইউজার এই ইউজার ডট ইউজার, ব্যাস। দেখি রিফ্রেশ মেরে, হ্যাঁ ডেটা ঠিক আছে, ডেটা একদম পরিষ্কার চলে এসছে। এবার এখানে রাইটের জায়গায়, রাইট হেডের জায়গায় আরেকটা জিনিসও পাঠানো যায়। রাইট হেড দেখ, এখানে রাইট হেডের মধ্যে অ্যাটাচ করে পাঠিয়ে দিচ্ছে, আর দেখ তুই এখানে কন্টেন্ট টাইপটা পাঠাচ্ছি। এইভাবে না পাঠিয়ে তুই আরেকটা ভাবে পাঠাতে পারিস, আমি জেসনটাতেই দেখাচ্ছি তোকে। আরেকটা মেথড আছে সেট হেডার বলে, রেসপন্স ডট সেট হেডার। এটা এখানে কি কি নেয়, কি আর ভ্যালু হিসাবে নেয়। প্রথমে কি 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 হবে, আমার কন্টেন্ট টাইপ, কমা ভ্যালু হবে তার অ্যাপ্লিকেশন প্লাস জেসন। এটা জিজ্ঞেস করবে ইন্টারভিউতে। সেট হেডার আর রাইট হেডের মধ্যে ডিফারেন্স, রাইট হেডে বলবি আমরা একসাথে স্ট্যাটাস কোড আর মানে হেডারের কনফিগারেশন বলে পাঠাতে পারি ইন দ্য ফর্ম অফ অবজেক্ট ফর্ম। আর সেট হেড আমরা পাঠাই হচ্ছে কি ভ্যালু পেয়ার হিসাবে। দেখ একই জিনিসই এলো আমার কাছে। কোথায় গেল, কোথায় গেল, হ্যাঁ এই দেখ অ্যাপ্লিকেশন প্লাস জেসন। দেখ এই অবধি বোঝা গেছে মেবি। বোঝা গেছে তো? তাহলে এইভাবে আমরা করতে পারি। এবার এখানে এটা তো নোটটা তো আমরা বানিয়ে নিলাম, এবার আমাদের কি করতে হবে, ইউজারের এপিআই তো ইউজার আমাকে দিয়ে দিচ্ছে, এবার সেটাকে ক্লায়েন্টে কি করে ফেস করবো সেটা দেখতে হবে তো নাকি। চ তাহলে ক্লায়েন্টে যাই, এটাকে এখন বন্ধ রাখি, ওরাই এখানে যাই, ক্লায়েন্টের মধ্যে সবার ফার্স্টে আমাকে ক্লায়েন্ট ফোল্ডারে ঢুকতে হবে। এখানে এটা দেখানোর উদ্দেশ্য একটা জিনিসই আছে, একটা জিনিস ফেস করবি, সেটা হচ্ছে সিওআরএস ইস্যু ফেস করবি, সেটা দেখানোর জন্যই ক্লায়েন্টটা দেখানো। বলছি বলছি সব বুঝে যাবি দাঁড়া। এখানে ধর আমি একটা জিনিস বানালাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, ধর আমি বললাম এবার এখানে আমি ধর একটা বাটন বানাবো, একটা ডিপ বানাবো, কিন্তু এত আমার হাতে এখন সময় নেই, আমি বুটস্ট্র্যাপ চলে যাচ্ছি। ঠিক আছে, রিয়াক্ট দিয়ে করে দেখানোটাই মেন উদ্দেশ্য, পরে তো তুই রিয়াক্ট দিয়ে করবি, অনেক সময় পাবো। সব দেখাবো, ওই জন্যই তো এখানে এই ফ্রন্ট এন্ডের জায়গায় তুই রিয়াক্ট ইউজ করবি। আচ্ছা বডির ওপরে দেবো না হেডের মধ্যে দেবো, জেএস থেকে
আচ্ছা আমি যদি হেডের মধ্যে দিই তাহলে কি প্রবলেম আছে? আমি যদি চাই যে না হেডের মধ্যে দিও, আমি বলবো যে ক্লিপটা আগে লোড করবে না, আগে পুরোটা কন্টেন্ট লোড হবে দেন লোড করে, তাহলে কিভাবে করবো? এখানে একটা কিওয়ার্ড আছে ডিফার বলে, এটা দিয়ে দিলে কি হবে বলতো, ক্লিপটা লোড হবে না, আগে পুরোটা লোড হবে। ডিফার বলে দেয় যে, ডিফারটা দিয়ে আমি বলে দিচ্ছি যে ইয়েকে, ব্রাউজারকে, যে তুমি এই এটা তো তোমার আগে লোড হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি এটাকে রান করাবে না, রান তখনই করাবে যখন পুরো এইচটিএমএল পেজটা জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে একটা বাটন আমি বানিয়ে নিই, বাটন btn primary লোড, আর এটাকে একটা দিয়ে দিত ক্লাস হচ্ছে ক্লাস কন্টেনার, নিউ লাইনে আর একটা ডিপ লাগবে তোর, ডিপ ডট কন্টেনার, যেখানে ডেটাগুলো পড়বে তার মধ্যে হচ্ছে তো ডিপ ডট রো, দেন ডিপ ডট কল 12, এখানে ডেটাটা পড়বে। এখানে একটা এক্সট্রা আইডি দিয়ে দিই যে ডেটা আইডি। আচ্ছা আমি তো এখানে ডেটা হাইফেন আইডি দিয়েও ক্লাসের নাম দিতে পারি, তাহলে এটা দেওয়া আর আন্ডারস্কোর দেওয়ার মধ্যে কি তফাৎ জানিস? এটা আমি আগে এটা দিয়ে দেখাই, এটা দিয়ে যদি আমি সিলেক্ট করি না, একটা সিলেক্ট হয়, আর যদি আমি আন্ডারস্কোর দিয়ে যদি যদি সিলেক্ট করি পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এইটা এইটা এটাকে সিলেক্ট বলে। এগুলো প্রফেশনালি কোশ্চেন করতে পারে, এগুলো ডেটা হাইফেন আইডি, এরকম অনেক নাম দেখবি থাকে, ক্লাসের নাম দেখবি হাইফেন দিয়েও থাকে। ঠিক আছে, বড় নাম দিলি তোর, বিটিএন প্রাইমারি। তো এটাতে কি হবে, আমি যদি এটাকে কপি করে নিয়ে যদি এই নামে যদি ক্লাস আমি নিজে বানাই, তাহলে সেটা ক্ষেত্রে আমি কপি করতে পারবো না, ডবল ক্লিক করছি না, শুধু বিটিএনটাই সিলেক্ট হচ্ছে। কিন্তু আর যদি আমি এখানে যদি আন্ডারস্কোর আইডি দিয়ে দিই, তাহলে এটা পুরোটা একবারে সিলেক্ট হয়ে যাবে। এইটা বুঝতে পারলি? তো সুবিধা হবে, তুই ক্লাসে সিএসএসটাকে কপি করে নিয়ে গিয়ে ডাইরেক্ট লিখতে পারবি, তোকে পুরোটা এরকম ভাবে পুরো এরকম ভাবে ধরে ধরে কপি করতে হবে না, এইভাবে যে টেনে আমি কপি করছি। এগুলো স্মার্ট হয়ে যাবে, ঠিক আছে, বলে দিলাম ওই জন্য। নেক্সট হচ্ছে এখানে আমি বানাচ্ছি হচ্ছে ইন্ডেক্স ডট জেএস। আর সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, এখানে সবার ফার্স্টে আমার বাটনটাকে একটা আইডি দিতে হবে, বিটিএন আন্ডারস্কোর আইডি দিলাম। তার এটাকে আমাকে কি করতে হবে, আগে ধরতে হবে বিটিএন এলিমেন্ট ইএলই, এখানে কি লিখতে হবে, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টর ইউজ করে দিলাম। এখানে কি ছিল, ক্লাস ছিল বলে নাকি, হ্যাঁ ক্লাস ছিল, তাহলে ডট এই দেখ পেস্ট মারলাম, চলে গেল পুরোটা। আর একটা কি লাগবে, কন্টেনার এলিমেন্ট, যেখানে ডেটাটা পড়বে, বা ডেটা ইএলই লিখে দিলাম। তাহলে এখানে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, তাহলে এখানে কি এসেছিল, ডেটা আইডি, দেখ পুরোটা কপি মারলাম, দেখ পুরোটা কপি হয়ে গেল। এবার এখানে এর আগে ডট দিয়ে, আর আইডি বলে কি হতো, হ্যাশ হতো। ঠিক আছে, এবার এখানে বাটনটা ক্লিক করলে একটা ইভেন্ট ফায়ার করতে হবে, তাই তো? তো তাহলে বিটিএন ডট ইএলই ডট অন ক্লিক, হ্যাঁ অ্যাড ইভেন্ট লিখে, এখানে আসছে অন ক্লিক ইভেন্ট। বাটনে হলে শুধু ক্লিক হয়, ঠিক। এখানে ইভেন্ট লিসেনার করতে হবে। এবার তার আগে আমাকে কি করতে হবে, এপিআইটাকে ডেটাটাকে ফেচ করার জন্য আমাকে বানাতে হবে। ঠিক আছে, আমি বললাম ফেচ অল ইউজার ইকুয়াল টু, এটা কি হবে, প্রমিস রিটার্ন করবে, এই জন্য অ্যাসিং লিখলাম। এবার এখানে কি করবো, ট্রাই ক্যাশ ইউজ করে দেবো, এক্সেপশন আসতে পারে, ক্যাশ এলে এরর দাও। এখানে হচ্ছে তোর কন্ট্রোল লগ এরর,
আর যদি এরর না আসে তাহলে তোর এখানে ইউজ করতে হবে হচ্ছে তোর ফেস দিয়ে করতে হবে। তাহলে কল রেজাল্ট ইকুয়াল টু অ্যাওয়েট ফেস, ফেস দিয়ে আমাকে ওই ইউআরএলটা দিতে হবে। কোথায় গেল কোথায় গেল, এবার কি করবে, রেজাল্টের মধ্যে কিন্তু ডেটা থাকবে না, রেজাল্টের মধ্যে রিডেবল স্ট্রিম থাকে, জানিস তো। ডেটা অ্যাওয়েট লিখতে হবে, আবার প্রমিস রিটার্ন করে রেজাল্ট ডট জেসন। দেন আমি আগে সবার ফার্স্টে ডেটাটাকে আগে লোকালি দেখি আগে কি আসছে, ডেটাটা আসছে নাকি, দেন তো ওখানে বসাবো। বসাতে তো কোনো ব্যাপারে না, তবে ইনার এস্টিমেট করলেই বসে যাবে। এবার এখানে আমাকে কি করতে হবে, এই ফাংশনটাকে কল করতে হবে, ফেস অল ইউজার্স। ঠিক লিখলাম তো, দেখ কোড ঠিক আছে। আরো ভালো হয় এই বেস ইউআরএলটাকে উপরে লিখে আলাদা করে, ওটা ছোট সব তুই করবি, সময় থাকবে তোর কাছে করবি ওগুলো। এবার চল গো লাইভ করি। এক সেকেন্ড দাঁড়া। ইন্সপেক্ট করি দেখি, এটা কিসে খুলে গেল তোর সালা, এটা তো ইয়েতে খুলে গেছে, দাঁড়া এ যেতে খোঁজা খুব মুশকিল হয়ে যায়। ইন্সপেক্ট করি দেখি যে জিনিসটা আসছে না। কনফিগ আগে দাঁড়া, আগে আগে ফাংশনকে কল করা যাবে না এখানে। ফাংশনকে কল করার আগে দেখি একটা ডেটা কিছু আসছে নাকি, বাটন ক্লিক বা কিছু আসছে নাকি, ইভেন্টটা ফায়ার ঠিক হচ্ছে নাকি দেখতে হবে। অটো রিফ্রেশ হয় তো নাকি? হ্যাঁ হওয়া তো উচিত। কোথায় কল তো হচ্ছে না। আচ্ছা একটা জিনিসই তো করা হয়নি আমাদের, কারণ তো কোথায় কল হচ্ছে। দাঁড়া দেখে নি আগে। ও এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, ক্লাস নেম তাড়াহুড়ো করতে গিয়ে তারা। এবার ঠিক হয়ে এই তো কল হচ্ছে, ঠিক আছে। তাড়াহুড়ো করতে কি হয়েছে, হ্যারি ভাইয়ের মতো আমারও গন্ডগোল হয়ে যাচ্ছে। চল দেখি এবার, এটা 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 করার আগে আমি একটা কাজ করি, সিডি আমি সার্ভারে চলে যাই, সার্ভার থেকে তো স্টার্ট করতে হবে। কি হলো, আচ্ছা সিডি ডট ডট প্যারেন্ট ডিরেক্টরিতে গেলাম, সিডি সার্ভার। এবার এখানে আসছে নোড মন ডট জিএস, সার্ভার স্টার্ট হয়ে গেছে। এবার তো দেখি কি একটা এরর মেসেজ দেওয়া উচিত, যেটা চাইছিলাম সেটাই। দেখ অ্যাক্সেস টু ফেস ফ্রম অরিজিন
আমি কোন অরিজিনটাকে ফেস করছি, এই যে 5550 ক্লায়েন্ট কত পোর্টে চলছে, 55 তাই তো। কাকে ফেস করছিস, ব্যাকএন্ডের সার্ভারকে, যে কি বলছে 5000 এই পোর্টে আমি রিকোয়েস্ট করছি, এপিআই চলছে আমার এত পোর্টে, কি করছে ব্লক করে দিয়েছে, कोर्स पढ़ेगी। CORS माने की, CORS क्रॉस रिसोर्स शेयरिंग। ये जो एरर है ना, ये फ्रंट एंड का एरर ही नहीं है, ये जो एरर अगर आएगा तो ये बैक एंड का एरर है। कोर्स का मतलब होता है जो আমরা যে ফ্রন্ট এন্ডে যে পোর্ট থেকে চালাচ্ছি, ডিফারেন্ট অরিজিন তো হতেই পারে, ফ্রন্ট এন্ডে কেউ 5000 কেউ 6000 সে পোর্ট চালাতেই পারে, যে সার্ভার আছে না বাই ডিফল্ট প্রোটেক্ট করে ডেটাটাকে, ঠিক আছে, প্রোটেক্ট করে। এবং সার্ভার কি করে জানে না এই যে ক্লায়েন্টটা সেটা কি ট্রাস্টেবল আছে কি ট্রাস্টেবল নয়। আমি যে ক্লায়েন্ট, তো এই যে 5520 যে ক্লায়েন্ট আজ রিঅ্যাক্ট ইউজ করলে 3000 থেকে তুই ফেস করবি ডেটাটাকে, সেটা কি ট্রাস্টেবল ক্লায়েন্ট না ট্রাস্টেবল ক্লায়েন্ট না, ও জানে না, ওই জন্য বাই ডিফল্ট প্রোটেক্ট করে রাখে, ওর ডেটা ও শেয়ার করতে দেয় না, বুঝতে গেছে। এবার সেটা আমরা বলতে হবে, ওকে বলতে হবে যে তুমি যে ফ্রন্ট এন্ডের যে কোনো পোর্ট থেকেই আসুক না কেন তুমি তাকে ডেটাটা দিয়ে দাও, এরা সবাই ট্রাস্টেবল আছে, ঠিক আছে। সেটা করার জন্য আমাকে একটু যেতে হবে পিএসপি তে কি করে কোর্সটা ডিসেবল করে দিই, পিএসপি কোর্স ডিসেবল ইন পিএসপি ট্যাগ ওভারফ্লো একটা থাকবে, এই যে এই যাবে করে এই যাবে, চল সার্ভারে যাই, ইন্ডেক্সে যাই, তাহলে এখানে এগুলোকে হেডারগুলোকে সব করতে হবে, সেট হেডার করতে হবে, সেট হেডার, সেট হেডার না কি ছিল, রেসপন্স ডট সেট হেডার, সরি রেসপন্স ডট সেট হেডার। দাঁড়া একটু, এখানে কি হবে, এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার বলেছিলাম, কমা দিয়ে তার এরকম ভাবে পাঠাতে হবে আমাদের, ঠিক আছে। এখানেও আমাকে কি করতে হবে, এই কোটাকে কপি করে নিলাম, এইভাবে আমাকে করতে হবে, এইখানে সব কটাকে হেডার টোকেন যখন পাঠাবি সেইটা পাঠাবি, সেটা অথরাইজেশন টোকেন যখন জেডব্লিউসি টোকেন ইউজ করবো তখন দেখিয়ে দেবো। কন্টেন্ট টাইপ তো গেছে, আর কন্টেন্ট টাইপ এটা পাঠানোর দরকারই নেই আমার, এটারও দরকার নেই, কন্ট্রোল ম্যাক্স চেজেরও দরকার নেই, টোকেনটা এখন টোকেন পাঠাচ্ছি না, আমার লগ ইন করছি না এখন, এই দুটো জিনিসই থাক। দেখি এবার ফেস করে, আর এররটা দিচ্ছে না, এটা চলে আসছে, এটা বন্ধ করে দিই, করি দেখ এরর খেয়ে বসতে হবে। এরর যদি আছে, যদি তুই ফ্রন্ট এন্ডে চাকরি করি, ব্যাক এন্ডকে বলবি এটাকে কোর্সটাকে ডিসেবল করে পাঠাও, আমি কাজ করতে, আমি ডেটা টানতে পারছি না ফ্রন্ট এন্ড থেকে, ঠিক আছে। এটা ফেস বোঝা গেছে। কোর্স কি করে, সার্ভার কি করে, বাই ডিফল্ট ডেটাকে প্রোটেক্ট করে রাখে, কারণ সার্ভার তো জানে না, এই নোডের সার্ভার জানে না যে কত ফুটে চলছে, মানে তোর ইয়েটা ফ্রন্টেন্ডটা, আর সেই ফ্রন্টেন্ডটা ট্রাস্টেবল আছে কি নেই সেটা জানে না, ওই জন্য কি করছে ব্লক করে দিচ্ছে, ডেটাটা শেয়ার করছে। এক্সপ্রেসও এই জিনিসটাই করে, বাট এক্সপ্রেসে আমরা এমনভাবে হেডার সেট করি না, তার জন্য মিডলওয়্যার আছে, সেই মিডলওয়্যার ইউজ করে আমরা কি করবো, হেডার সেট করবো, এত কিছু লিখতে হয় না, ঠিক আছে। এবার এখানে তুই বললি যে শুধুমাত্র অ্যালাউ অ্যাক্সেস অরিজিন হবে শুধুমাত্র 3000 পোর্টে যে চালাচ্ছে তার জন্য, ঠিক আছে, বাকিগুলোর জন্য হবে না, তাহলে আবার এরর খেয়ে বসতে হবে, এইটা কারণ এ পোর্ট কত চলছে 5500, ঠিক আছে। এবার যদি আমি বলি যে শুধু 5500তেই চলবে, 3000 চলবে না, 5500 আর 3000 দুটোতেই চলবে, এর সাথে 3001 যদি আছে তাহলে তাকে দেবো না,
দাঁড়া এক্সেস করি, এটা তো মনে হয় সেভ হয়নি, কমা দিয়ে মনে হয় না, এখানে একটা করেই পাবে। কি হলো, তার দিলে হয়ে যাচ্ছে, অযোগ তো। দেখিস চ, এটাকে তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে চ্যাট চ্যাট জিপিটি কে দিই, এআই কি ইউজ করে, এবার কিছু করার নেই। এটা কেন হওয়া তো উচিত নয়, কারণ আমরা যে কোনো কোড তো স্পেসিফিকও করতে পারি, মানে থার্ড পার্টিকে দেবো না অ্যাক্সেস করতে। আই ওয়ান্ট টু ইউজ স্পেসিফিক কোড, I want to use, I want to use specific code and mention. আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরোটাই দিতে হবে, বুঝতে পারলি? চ, এটা কপি করে পুরো বেসিওয়াল ভাবে দিতে হবে। কপি করলাম, লোকাল হোস্ট, ওটা কিসে চলছিল, লোকাল হোস্টই চলছিল বলে নাকি, ডবল ডবল ফাইভ ডবল, এই তো একে ইউজ করতে হবে, কিছু করার নেই ভাই, নইলে মারা, ফোনটা করলাম, নইলে মারা পড়ে যাবি। অ্যালাউড অরিজিন, 3000 এটাতে এবার অ্যাক্সেস করতে দেওয়া উচিত। কি হলো, হুম হুম, চেক তো করলাম। আচ্ছা আচ্ছা, ইকুয়ালস ডট হেডার্স ডট অরিজিন, অরিজিন, স্যার এটাতে ইয়েটা দিয়ে দিয়েছে তো, এক্সপ্রেসে দিয়ে দিয়েছে, দাঁড়া, আই ওয়ান্ট ইন র নোট দিস, চ তাহলে কপি করি, অরিজিন ইকুয়াল টু হেডার্সে পাঠাতে বলেছি রিকোয়েস্টকে। অরিজিনটা যদি ইনক্লুড থাকে জাভাস্ক্রিপ্টে, এই ভ্যালুর মধ্যে যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা দেখাবে, নলে দেখাবে না। না, দাঁড়া, fetch data from client, one error is given. Fix the course handling, ঠিকই তো করেছি, কোর্স http allowed origin, তো কপি করি পুরোটা, তাই তো।
এটা ভুলটা আমার অন্য কোথাও হয়নি, ভুলটা এখানে অ্যারেতেই হয়েছে, ডাইরেক্ট তুলে নিয়ে প্রবলেমে পড়ে, বুঝতে পারলি কোর্স যেটা। এইগুলো কোনো ইয়ে নয়, তোকে এআই ইউজ করতেই হবে, কিছু করার নেই। এআই কে ইউজ করতে হবে। এখন তো ইয়েতে দেখলাম সব জায়গাতেই এআই শেখাচ্ছে, ই জবেও দেখলাম এআই শেখাচ্ছে, হাউ টু ইউজ এআই। হুম, কি করেছে আমি বলে দিচ্ছি এখানে, ব্যাপারটা কি করেছে বলতো, তুই যদি আরো আরো স্পেসিফিক করতে চাস কমা দিয়ে এরকম ভাবে লিখে দিবি, এরকম ভাবে। মানে এবার এখানে কি করেছে মেনলি বলে দিই, এখানে যে হেডার ডট অরিজিন আছে, হেডার ডট অরিজিনটা কোথা থেকে পাবে জানিস তো? হেডার ডট অরিজিন হচ্ছে তোর এই যে রিকোয়েস্টটা যে যাচ্ছে, এই যে আমি যে রিকোয়েস্টটা করছি সেটা তো একটা রিকোয়েস্ট করছি, লোড বাটনে ক্লিক করলে তো একটা রিকোয়েস্ট যাচ্ছে ওর কাছে, সেখান থেকে এই অরিজিনটা তুলে নিচ্ছে পুরোটা, ঠিক আছে? সেই অরিজিনটা তুলে নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। আর এখানে আমি অরিজিন লিখে দিয়েছি, কোন কোন অরিজিনকে আমি দেবো সেটা আমি লিখে রেখে দিয়েছি, মানে কোন কোন অরিজিনকে আমি আমার এই সার্ভারের ডেটা দেবো সেটা আমি উপরে লিখে রেখেছি এই অ্যারেটার মধ্যে। আর আমি এখন কোন অরিজিন থেকে রিকোয়েস্ট করছি সেটা এই অরিজিন ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে উইথ দ্য হেল্প অফ রিকোয়েস্ট ডট হেডার্স ডট অরিজিন, ঠিক আছে? এইবার এই অরিজিনটা যদি এর মধ্যে থাকে তাহলে কি করবো, এই অ্যাক্সেস অ্যালাউ করে দাও ওই অরিজিনটাই, আর না হলে দেবে না। বোঝা গেছে? এই একটা হোমওয়ার্ক বললাম, একটা ফুডের এপিআই বানাবি এরকম ডেটাবেসের মধ্যে, এই যে ডেটাবেসের মধ্যে যেমন আমরা ইউজার বানিয়েছি না, ফুডের একটা মানে এপিআই বানাবি, তার মধ্যে কি থাকবে, ফুড নেম, ফুডের প্রাইস, ফুডের মানে কোয়ান্টিটি, একটা ফুড ইমেজ, ইমেজের ইউআরএল হবে কিন্তু, ইমেজে মানে এরকম যে আমরা যে ক্লিক করছি না, এই যে দেখ ক্লিক করে যে ডেটাটা আসছে, এখানে আইডি নেম রয়েছে, এজ আছে, তো এখানে একটা ইউআরএল থাকবে, ক্লিক করলে ইউআরএলটা দেখাবে, মানে এখানে যে তুমি ফুডের কার্ড বানাতে পারিস, কন্টেন্টে ফুডের কার্ড বানাবি, সেই কার্ডের মধ্যে ফুডের নেমগুলো ইমেজটা দেখাবে, মানে এরকম লোড বাটনটা ক্লিক করলে ফুডের কার্ডগুলো ওপেন হবে, সে কার্ডের মধ্যে ফুডের আইটেমগুলো শো করবে, বুঝতে পেরেছিস? ইনিশিয়ালি ভিজিবল থাকবে না, ইনিশিয়ালি পুরো ব্ল্যাঙ্ক থাকবে এরকম, যেই লোড বাটনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে কার্ডগুলো পড়তে থাকবে। বোঝা গেছে তো? চল তাহলে এবার তাহলে আমরা ইয়েটা শুরু করি, মানে ফাইনালি তোর হচ্ছে এক্সপ্রেস জেএসটা। আচ্ছা, এই নোড মডিউলসটাকে ডিলিট করতে হবে আমাকে সার্ভার থেকে। কিভাবে ডিলিট করবো? rm-rf নোড মডিউল। আমরা র নোডে এইভাবে কোড লিখি না, কিন্তু আমি আবারও বলছি কেন লিখি না সেটাও তোকে বলেছি, যে এই যে রাউট গুলো, এতগুলো রাউট কি আমি এলসিপ করে লিখে যাবো নাকি? এই যে, তাই না, এতগুলো কি এলসিপ করে লিখবো নাকি? সম্ভব নয়, ওই জন্য আমরা এক্সপ্রেসের ফ্রেমওয়ার্কে চলে যাব। এবার এটাকে পুরোটাকে ডিলিট করে দিই, সার্ভারের মধ্যে যা যা আছে। অবশ্য তো এটা তো কাজে লাগবে না, তাহলে আমি ডিলিট করে কি করবো, ছেড়ে দিই। দাঁড়া এক সেকেন্ড, একটা অন্য ফোল্ডারে কাজ করতে হবে। এক্সপ্রেস বেসিক, আচ্ছা সবার ফার্স্টে আমাকে বলতে হবে এক্সপ্রেস জিএসটা কি জিনিস। এক্সপ্রেস জিএস it is a backend framework or বলতে পারিস থার্ড পার্টি লাইব্রেরি which is mainly used কি জন্য ইউজ হয়, রেস্ট এপিআই বানানোর জন্য, ফর রেস্ট এপিআই। রেস্ট এপিআই ফুল ফর্ম কি, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, বলেছিলাম আগের দিন, ঠিক আছে? রেস্ট এপিআই বানানো ইউজ হয়। এবার এক্সপ্রেসে কতগুলো ফিচার্স আছে,
ফিচার্স গুলোর মধ্যে 1 নম্বর ফিচার্স হচ্ছে ইট হ্যাজ বিল্ট ইন হ্যাঁ দেখাবো কিভাবে করে, পুরো মানুষটাকে এটা না দেখালে বুঝতে পারবি না ফ্লোটা। ঠিক আছে, সব করাবো, কন্ট্রোলার মডেল ভিউ, তারপর হচ্ছে সার্ভিসেস সব করাবো। সোয়াগার কিভাবে ইউজ করবি, সোয়াগার এখন আর এক্সপ্রেসেও কাজ হয় না, এখন হয় নেক্সট জেস, এনইএসটি, এইটা নেক্সট জেস এ কাজ হয়, নেক্সট কিন্তু নেক্সট টাইপস্ক্রিপ্ট ভার্সন সব দেখাবো, আস্তে আস্তে সব দেখাবো। এক্সপ্রেস না বুঝলে নেক্সট বুঝতে পারবে, নেক্সট হচ্ছে আবার এক্সপ্রেসের ফ্রেমওয়ার্ক, বুঝতে পারলি? নেক্সট আবার এক্সপ্রেস দিয়ে আবার বানানো, এক্সপ্রেসে আমরা কন্ট্রোলার রাউট নিজের মতো করে বানাই, নেক্সট আবার সব বানানোই থাকে লারাভেলের মতো, মাইগ্রেশন সার্ভার বানানোই থাকে। ঠিক আছে, ইট হ্যাজ বিল্ট ইন মেথড ফর হ্যান্ডলিং ফর বিল্ট ইন মেথড টু হ্যান্ডেল HTTP রিকোয়েস্ট, টু হ্যান্ডেল all kind of HTTP request। ঠিক আছে, মানে কি রিকোয়েস্ট রেসপন্স, মানে এই যে আমরা কি করতাম রিকোয়েস্ট ডট ইউআরএল লিখতাম, তো তাহলে রিকোয়েস্ট ডট ইউআরএল লেখা, আর সেখানে আমরা যদি কোনো গেট রিকোয়েস্ট করি তার জন্য একটা মেথড আছে, গেট মেথড আছে। আমরা যদি পোস্ট রিকোয়েস্ট করি কোনো ইউআরএল এ, সেটার জন্য ডট পোস্ট বলে একটা মেথড আছে। আমরা যদি পুট করি তাহলে ডট পুট বলে একটা মেথড আছে। আমরা যদি ডিলিট করে ডট ডিলিট বলে একটা মেথড আছে। বুঝতে পারছি? বিভিন্ন মেকানিজম আছে। আর এখানে একটা জিনিস আছে, এক্সপ্রেস হ্যাজ বেটার রাউটিং মেকানিজম, ঠিক আছে, রাউটিং মেকানিজম আছে, বেটার ইনবিল্ট বেটার রাউটিং মেকানিজম আছে। আর এক্সপ্রেস হ্যাজ বিল্ট ইন মিডলওয়্যারও আছে। এবার মিডলওয়্যার কি জিনিস সেগুলো পরের দিন বলবো, মিডলওয়্যার। ঠিক আছে, বোঝা গেছে তো? এবারে এক্সপ্রেসটা ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে, হাউ টু ইনস্টল এক্সপ্রেস, যে তাহলে আমাকে কমেন্ট লিখতে হবে npm i এক্সপ্রেস, বা এখানে লিখতে হবে হাইফেন হাইফেন সেভ, দেন হচ্ছে এক্সপ্রেস। ঠিক আছে, চ এটা তাহলে আমরা কপি করে ইনস্টল করে নিই। সবার ফার্স্টে আমরা কি করবো, এক্সপ্রেসটা কি লাইব্রেরি, থার্ড পার্টি না কোর লাইব্রেরি নোডের? থার্ড পার্টি। তাই থার্ড পার্টি লাইব্রেরি করার আগে আমরা কি করবো, প্যাকেজ.json ফাইলটাকে মানে এই ইনিট করে নিই, npm init -y। ওই হাজিবাজি কোশ্চেন আসবে, ওগুলোকে অ্যাভয়েড করার জন্য -y লিখলাম। যখন তুই প্রোডাকশনে কাজ করবি তখন তুই ওইগুলো সব দিয়ে কাজ করবি। আমরা এখন জাস্ট প্র্যাকটিস করছি, তাই জন্য এক্সপ্রেসটাকে লোড করি। দেখ আমাদের কাছে এক্সপ্রেসটা চলে আসবে, এইটা কোথায় গেল, ডিপেন্ডেন্সির মধ্যে এক্সপ্রেস চলে এসছে। এবার আমি কি করবো, নোড বনটাকে ইনস্টল করতে হবে, তাহলে চক করে নি npm i কি হিসাবে করবো, ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে নোড বন। কারণ নোড বন আমার শুধু ডেভেলপমেন্ট করার সময় সার্ভার রিস্টার্ট করার জন্য লাগবে। প্রোডাকশনে তো গেলে সার্ভার তো সবসময় অনই থাকবে, লাইভ মানে কি সবসময় অনই থাকবে, সেখানে তো নোড বনের কোনো দরকার নেই না। এক্সপ্রেস শুধু ডিপেন্ডেন্সি, রেগুলার ডিপেন্ডেন্সি, সেটা আমার ডেভেলপমেন্টও লাগবে, আবার প্রোডাকশনেও লাগবে, এটা এক্সপ্রেস সার্ভারই চলবে না, ওই জন্য ডেভ ডিপেন্ডেন্সি পড়ে না। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমরা কি করতে, কোনটা দিয়ে ইয়ান দিয়ে করতে পারি, দিয়ে করতে পারি, সেটা ইনস্টল করে দিবে আলাদা করে। আচ্ছা এবারে খুব ফাস্ট। আচ্ছা এখানে সবার ফার্স্টে আমি একটা ফাইল বানাবো, সবার ফার্স্টে কি করবো, লোড করবো এক্সপ্রেসটাকে। এক্সপ্রেসটা বানানো হয়ে গেছে, তাহলে কি লিখবো, লোড এক্সপ্রেস থার্ড পার্টি মডেল। লিখতে হবে এক্সপ্রেস ইকুয়াল টু রিকোয়ার
এবার কি করবো, এক্সপ্রেসটা তো লোড করলাম, এই এক্সপ্রেস দিয়ে আমাকে একটা কি বানাতে হবে, সার্ভার বানাতে হবে, যেটা আমরা নোড দিয়ে সার্ভার বানিয়েছিলাম http.ps সার্ভার করে। তাহলে সেই সার্ভারটা আমাকে বানাতে হবে। তাহলে হ্যাঁ, সার্ভার আমাকে নিজেকেই বানাতে হবে। ক্রিয়েট আর সার্ভার ইউজিং এক্সপ্রেস। এক্সপ্রেসরটা কি কন্ট্রাক্টরের মতো এখানে কাজ করবে। তাহলে কি লিখবো, কন সার্ভারের নাম দিলাম ধর অ্যাপ। অ্যাপ মানে অ্যাপ্লিকেশন থেকে নাম দিয়েছে অ্যাপ, সবাই অ্যাপই দেয়, ঠিক আছে, তুই অ্যাপ ছাড়া অন্য নামও দিতে পারিস, সার্ভারও দিতে পারিস। এক্সপ্রেস, এই সার্ভার বানানো হয়ে গেল আমার, ঠিক আছে। এবার সার্ভার বানানো তো শুধু হবে না, সার্ভারকে লিসেন করার জন্য পোর্টও লাগবে। তাহলে চল ডিফাইন পোর্ট নাম্বার, যেমন আমরা ওখানে করেছিলাম, ডিফাইন পোর্ট নাম্বার, কোন পোর্ট, এইগুলো আমাকে নেক্সটে গেলে আর বানাতে হবে না। প্রসেস ডট ইএনবি ডট পোর্ট, যদি না পায় তাহলে 10 পাস হয়ে যাবে। এটাই তো কাস্টমাইজেবল করা যায় না, তুই এডব্লিউএস এ ইজিলি কাস্টমাইজ করতে পারবি, এই জন্য তো নোড ইউজ হয়। এখানে হচ্ছে হোস্ট নেম, কাস্টমাইজ করতে পারবি না, তুই চাইলে একটা সার্ভার থেকে 10টা সার্ভার বানাতে পারবি। আমি এখানে চাইলে বানাবো, দেখবি এটা F1 বানালাম, কন্ট এরকম বানাচ্ছি ধর F2, দুটো সব প্যারালাল রান করবে, অন্যান্য পোর্ট রান করবে, ঠিক আছে। হোস্ট নেম, চেষ্টা করবি এই নেম বা নেমিং কনভেনশন গুলো ক্যামেল কেস করা, ঠিক আছে। ক্যামেল কেস বা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তো স্নেক কেসও বলা হয় অনেক সময়। হোস্ট নেম হচ্ছে তো ক্যামেল কেস মানে উটের মতো, প্রথম স্টার্টিং লেটারটা বড় হয়। স্নেক কেসে দেখালাম আন্ডারস্কোর দিয়ে যেটা, আচ্ছা হোস্ট নেম দিলাম, অ্যাপ দিলাম। এবার এই অ্যাপটাকে তো লিসেন করতে হবে, তাহলে আমি কি বলবো এখানে, অ্যাপটাকে বাইন্ড করবো, মানে সার্ভারটাকে বাইন্ড করবো। তাহলে বাইন্ডিং দ্য সার্ভার কার সাথে, পোর্ট নাম্বার সাথে, উইথ দ্য পোর্ট নাম্বার। এইভাবে কমেন্ট লিখে লিখে করবি, নিজেকে বুঝিয়ে বুঝিয়ে চলবি, কোনোদিনও এরর খাবি না। অ্যাপ ডট লিসেন, অ্যাপ ডট লিসেন, এখানে কি হবে, পোর্টটা চলে যাবে, আর দেন একটা কল ব্যাক ফাংশন যাবে। এখানে হোস্ট নেম জায়গা নেই, এরকম বাইন্ড করে দিলাম সার্ভারের সাথে পোর্ট নাম্বার। তাহলে সার্ভার যখনই চলবে এই পোর্টে চলবে। তাহলে সেখানে কি হবে, সার্ভার ইজ রানিং সাকসেসফুলি, এটা দিয়ে দিই। কোনো জায়গায় বুঝতে না পারলে বলবি, বলে দেবো। এখানে হচ্ছে তো পোর্ট। তাহলে এখানে এই যে অ্যাপটা যেটা বানাচ্ছি সেটাই আমাদের নোডের এই র নোডে দেখালাম যেভাবে সার্ভার বানাই, ওইভাবে সার্ভারের মতনই কাজ করা উচিত, তাই তো। তাহলে এখানে ওইটাও থাকতে পারে, অ্যাপ ডট অন, এইটা কানেকশন নামক ইভেন্টও থাকবে, এটা কানেকশন নামক ইভেন্ট থাকবে। এখানে সকেট বলে জিনিসটাকে, আমি যে বলেছিলাম নোড জেএস হচ্ছে কি একটা ইভেন্ট ড্রিভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই জন্য। তো এবার এক্সপ্রেসটাকে আমরা রান করিয়ে দিই। তাহলে কিভাবে রান করব, নোড মড index ডট জে, চললো। কিন্তু কি বলছে, ক্যানট গেট ক্লাস, না চলেছে তো, সার্ভার চলেছে, দেখ রেসপন্স দিয়েছে আমাকে।
এক্সপ্রেস কি করে, আমরা যদি কোনো রাউট এখন না বানিয়ে থাকি, এই স্ল্যাশ এটা 5000 মানে কি এই রাউটটা, তো অ্যাকচুয়ালি এটাকে 5000 বলা হয় স্ল্যাশটাকে। ও কি করে ডিফল্ট একটা রাউটিং মেকানিজম বানিয়ে রেখেছে যেটা রেসপন্স দিয়ে দেবে এই রেসপন্সটা থেকে। ঠিক আছে, আমরা কি করতাম নর্মাল নোডে করলে কি টাকা ঘুরেই যেত, এখানে ঘুরেই যেত, তাই না? মনে করে দেখ, একটু একটু আগে যেটা দেখালাম, আমরা প্রথমে যখন আমরা এমটি কলব্যাক রেখেছিলাম টাকাটা ঘুরেই যাচ্ছিল, কোনো রেসপন্সই দিচ্ছিল না, কারণ আমরা হ্যান্ডেল করিনি রাউটটাকে। কিন্তু এখানে রাউটটাকে হ্যান্ডেল করি বা না করি, ওর ডিফল্ট একটা ডিফল্ট রাউটিং মেকানিজম আছে, বলেছিলাম একটু এক্সপ্রেস অ্যাজ বেটার রাউটিং মেকানিজম ওইটার জন্য। এবার চাইলে আমরা বলতে পারি যে অ্যাপ ডট, এখানে আমরা কি রিকোয়েস্ট করছি ব্রাউজারটাকে, গেট রিকোয়েস্ট করছি, তাহলে গেট কোন ইউআরএলটার নাম ছিল স্ল্যাশ, সেখানে কি যাবে রিকোয়েস্ট রেসপন্স, যেভাবে আমরা বানিয়েছিলাম ওখানে রিকোয়েস্ট অবজেক্ট রেসপন্স হবে। এইখানে যে জিনিসটা ইউজ হয় ডেটাটা পাঠানোর জন্য ইউজ হয় হচ্ছে সেন্ড বলে একটা জিনিস। ঠিক আছে, রেসপন্স সেন্ড, এই যে সেন্ড 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 করলে আমাকে এন্ড করতে হবে না, অটোমেটিক্যালি ডেটা দিয়েও এন্ড হয়ে যাবে। আমি দেখাচ্ছি তোকে, এই দেখ আমাকে এন্ড করতে হচ্ছে, চাকা ঘুরে যাচ্ছে না। ঠিক আছে, এবার আমি যাচ্ছি একসাথে স্ট্যাটাস কোডও পাঠাতে, তাহলে কি করবে, এরকম ডট স্ট্যাটাস এরকম ভাবে লিখবো, স্ট্যাটাস হচ্ছে তো 200, আর তার সাথে সেন্ডটাও দিয়ে দেবো। দেখা যাক আমাদের নেটওয়ার্ক টাইপে দিচ্ছে নাকি। আর 304 এটা নর্মাল বাই ডিফল্ট একটা দিচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে ধর সেন্ডের জায়গায় এখানে যদি আমি এইচটিএমএল পাঠাই, এই দেখ এইচটিএমএল রিটার্ন করলো, দেখতে পাচ্ছিস? এটা স্ট্যাটাস কোডটাও দিয়ে দিয়েছে 200। কন্টেন্ট টাইপ ওটাকে অটোমেটিক সেট করে দিয়েছে টেক্সট ক্লাস এইচটিএমএল, তাহলে সেন্ড বাই ডিফল্ট কি করে বলতো, টেক্সট ক্লাস এইচটিএমএলই পাঠায়। ঠিক আছে, আর যদি আমরা মনে করি যে না আমরা কোনো ডেটা পাঠাবো না, শুধু ডেটা না পাঠিয়ে সার্ভারটাকে বন্ধ করে দেবো, তাহলে শুধু রেসপন্স ডট এন্ড, এখানে যে রিকোয়েস্ট আর রেসপন্স যেটা আছে না, নোডের রিকোয়েস্ট রেসপন্সের থেকে আলাদা, কিন্তু এটা কি করেছে নোডের ওই রিকোয়েস্ট রেসপন্সকে ইনহেরিট করে আরো এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করা হয়েছে এখানে এক্সপ্রেশন। ঠিক আছে, এই এন্ডটা কি করবে, উইদাউট ডেটা দিয়ে বন্ধ করে দেবে। দেখ বন্ধ হয়ে গেল, কিন্তু কোনো ডেটাও দেখাচ্ছে না, ডিফল্ট রাউটিং মেকানিজম আমার কাজ করবে না, কেন আমরা বানিয়ে দিয়েছি এই হোম প্লেসের রাউট বানিয়ে দিয়েছি, ওই জন্য এক্সপ্রেসের যে স্ল্যাশ গেট বলে যে ডিফল্ট রাউটিং মেকানিজমটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, সেটা কাজ করবে না। কিন্তু এদিকে আবার আমরা কোনো ডেটাও পাঠাইনি, উইদাউট ডেটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে এন্ড। আর যদি সার্ভার চলছে রেসপন্সটাকে এন্ড করেছে, সার্ভার সবসময় চলছে যতক্ষণ না সার্ভার এটা চলছে, সার্ভার মেসেজটা এখানে দেখাচ্ছে, ডেটা দিয়ে করলে সেটা বন্ধ হয়। এবার এখানে ধর আমি তোর এখানে একটা রাউট বানাই, ধর এখানে এটা হচ্ছে ধর আমার বেসিক ল্যান্ডিং পেজ, ধর এটা হচ্ছে আমার বেসিক ল্যান্ডিং পেজ, বেসিক ল্যান্ডিং পেজ। এবার ধর আমরা এখানে কোন একটা এপিআই এন্ড পয়েন্ট বানাবো, মানে অল ইউজার্সের জন্য, তাই জন্য আমরা কি করব, এরকম সেম ফোল্ডার বানিয়ে নেব ডট ডেটাবেস নামে, ডেটাবেসের ভেতরে আমি একটা ইউজার্স বলে একটা বানিয়ে দিই, ইউজার্স ডট জেসন। তাহলে ইউজার্স বানালাম, ধর এখানে অ্যারে, এখানে ধর হচ্ছে আন্ডারস্কোর আইডি ধর 1, ভুল হলো, আন্ডারস্কোর আইডি ধর হচ্ছে ইউজারের নেম আছে কিছু, নেম বন্ধ, ব্যাস আরেকজনের আছে এরকম। এটা ধর 2 আইডি 2 আছে, আর সেটা 0।
এটা হয়ে গেল আমার হচ্ছে ইউজারের জেসনটা। এবার এখানে আমরা শিখবো লোড করবো, তাহলে কনজিউম করব এখানে তাহলে কনজিউম ইউজার ডেটা ইউজার ইনফো। এবার এখানে ইউজারটাকে লোড করব, ইউজার ইকুয়াল টু স্ল্যাশ ডেটাবেস স্ল্যাশ। এবার আমরা কি করবো, এখানে একটা এন্ড পয়েন্ট বানাচ্ছি গেট অল ইউজার্স ডেটা পাওয়ার জন্য। এটাও গেট রিকোয়েস্ট হবে, তাহলে কি লিখবো অ্যাপ ডট গেট লিখবো এখানে কি স্ল্যাশ এপিআই স্ল্যাশ v1 ভার্সন 1 স্ল্যাশ ইউজার্স যদি যায়, দেন আমি এখানে কি করবো রিকোয়েস্ট আর রেসপন্স রিকোয়েস্ট রেসপন্স। তাহলে এখানে কি করবো রেসপন্স কি করবে ডট সেন্ড ডট স্ট্যাটাস। স্ট্যাটাস কত দেওয়া উচিত, এখানে স্ট্যাটাস হচ্ছে তোর 200 দেওয়া উচিত, সাকসেসফুলি পেয়ে যাবে। ডট হচ্ছে কি জেসন পাঠাবো, তাই জন্য এখানে জেসন বলে একটা মেথড আসে যায়। জেসন আমাকে চেঞ্জিফাই করতে হবে না, অটোমেটিক্যালি ও চেঞ্জিফাই করেই পাঠাবে। ইউজার্স ডট ইউজার্স আর এন্ডও করতে হবে না, অটোমেটিক্যালি এন্ডও কল করিয়ে দেবে। স্ল্যাশ এপিআই স্ল্যাশ এপি ভার্সন 1 এটা কল হলো, এইভাবে আমরা বানাতে পারবো। বাফার ফরম্যাটেই পাবে, বাফার ফরম্যাটেই যায়, বাট ওটা ইন্টারনালি কি করে বলতো এনকোডিং ডিকোডিং করেই পাঠাচ্ছে। ঠিক আছে, বাই ডিফল্ট নোডের কাছে রিকোয়েস্ট হচ্ছে কি বলতো, রিকোয়েস্ট হচ্ছে রাইট ট্রিম আর রেসপন্স, ভুল বললাম, রিকোয়েস্ট হচ্ছে রিড ট্রিম আর রেসপন্স হচ্ছে রাইট ট্রিম। তাহলে এই যে আমরা এখানে কি করছি রেসপন্স করছি, তার মানে ব্রাউজারে গিয়ে ওটা লেখা হচ্ছে ট্রিম রাইট মানে রাইটেবল ট্রিম, তাহলে অটোমেটিক্যালি ট্রিম থেকে বাফারে কনভার্ট করে তা কনক্যাট করে একবারে ডেটা পাঠিয়ে দিচ্ছে, আমাদের কোনো কিছু ভাবতে হচ্ছে না। আমি পরের দিনকে ট্রিম আর বাফারটাই স্পেশালি করাবো, তুই ওই ফুডের ওই এপিআইটা আমাকে আগে বানিয়ে দেখাবি ওই ইমেজটা সমেত। ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে আমি ফেচ করবো ডেটাটা, পুরো ইমেজগুলো দেখাবো, ওটা বানাবি তখন আমি তোকে বাফার স্ট্রিমের ব্যাপারটা বলে দেবো। এখানে বললে হবে না, এখানে তো সব ইনবিল্ট হয়েই যাচ্ছে, সব কাজ হয়েই যাচ্ছে এখানে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস আসছে বলা হয়নি আমার, ধর এমন কোনো তো রাউট থাকতে পারে যে যে রাউটে ধর আমি হিট করলাম আর এখানে ধর ইউজার 2 দিয়ে দিলাম, এরকম রাউট আছে কি নেই, সেখানে দেখো ও ডিফল্ট রাউটিং মেকানিজমটা দেখ হ্যান্ডেল করছে। এক্সপ্রেসের যে ডিফল্ট যে রাউটিং যেটা আছে, যদি কোনো রাউট ম্যাচ না করে তাহলে ও হ্যান্ডেল করে দিই, কিন্তু আমি চাই যে না আমরা আমাদের তো মেসেজ হ্যান্ডেল করব, তাই জন্য আমরা কি করবো যখন 404 রাউটটাকে হ্যান্ডেল করার জন্য মিডলওয়্যার ইউজ করব, ডিফল্ট রাউটিং মিডলওয়্যার, মানে পেজ নট ফাউন্ড রাউট বলছি পেজ নট ফাউন্ড রাউট হ্যান্ডেলিং মিডলওয়্যার। মিডলওয়্যার হচ্ছে একটা বস্তু যেটা কি করে এই যে আমরা এই যে এই জিনিসটাকে লিখছি না, এই যে রিকোয়েস্ট রেসপন্স যে জিনিসটা লিখছি, এটা হচ্ছে এক ধরনের মিডলওয়্যার। কিন্তু এই যে এই ফাংশনটা কল করার আগে কল হবে, এই রাউটে যখন তুই হিট করলি, এই রাউটটা কোথায় আছে এপিআই তে বানানো আছে, ওটা থেকে হিট করছিস তুই এই রাউটটাকে, আমরা ফ্রন্ট এন্ড থেকে হিট করছি স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইয়েতে হিট করছি। তাহলে এই রাউটটা যখন আসবে, এই রাউটটা এলে কোন কল ফাংশনটা কল হয়, এই ফাংশনটা কল হয় রিকোয়েস্ট রেসপন্স দিয়ে যেটা পাঠাচ্ছে। আমি চাইছি এই ফাংশনটা কল হওয়ার আগে একটা ফাংশন কল হবে, সেটাকে মিডলওয়্যার বলা হয়। মানে এটা বলতে পারি যেটা প্রোটেকশন লাগিয়ে দিচ্ছে, লেয়ার লাগিয়ে দিচ্ছে, বুঝতে পারলি? অ্যাকচুয়ালি এই যে ফাংশনগুলো আমি বানাই না, এই ফাংশনগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোলার বলা হয় কিন্তু, বুঝতে পারলে? এইগুলো হচ্ছে কন্ট্রোলার। অ্যাকচুয়ালি আমি দেখাবো পরের দিন যে কন্ট্রোলার কিভাবে কাজ করে, সব দেখাবো। এখানে আমরা তাহলে কি মিডলওয়্যার, এখানে মিডলওয়্যার অনেকগুলো ভাগ আছে। এখানে আমি কি বানিয়েছি অ্যাপ বানিয়েছি, মানে অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করছি, মানে গ্লোবালি। এখানে তো মেন সার্ভারটা বানিয়েছি, এই সার্ভারকে আমি বলে দিচ্ছি, পুরো সার্ভারকে আমি জানিয়ে দিচ্ছি এই সার্ভার শোন ইউজ কর তুই এটাকে, যদি কোনো মিডলওয়্যার মানে এরকম আসে যে রিকোয়েস্ট রেসপন্স কোনো ইউআরএল ছাড়া যদি আসে,
ঠিক আছে। আর মিডলওয়্যার সবসময় তিনটে অবজেক্ট নেয়, নর্মাল কন্ট্রোলার কত অবজেক্ট নেয়, রিকোয়েস্ট আর রেসপন্স, আর মিডলওয়্যার তিনটে অবজেক্ট নেয়, একটা হচ্ছে রিকোয়েস্ট অবজেক্ট, একটা হচ্ছে রেসপন্স অবজেক্ট, আর একটা হচ্ছে নেক্সট বলে একটা অবজেক্ট। নেক্সটটা কি করে, যদি ধর পরবর্তী মিডলওয়্যার যদি থাকে তাকে কল করবে, বুঝতে পারলি? এরপরে ধর আরেকটা মিডলওয়্যার আছে, ধর এখানে অ্যাপ ডট ইউ দিয়ে সেটাকে কল করবে হচ্ছে এই নেক্সটটা, চেনের মতো আর কি, বুঝতে পারলি? সেটা দেখাবো, সেটা পরের দিনকে দেখাবো। আজকে আমি জাস্ট এরর হ্যান্ডেলিংটা দেখাচ্ছি। রিকোয়েস্ট রিকোয়েস্ট নয়, রেসপন্স, রেসপন্স ডট স্ট্যাটাস কি হবে 404 ডট জেসন আমি বললাম। জেসন দিয়ে কি করব, জেসন দিয়ে তোর হচ্ছে সাকসেস আমি বলে দিলাম, এরকম ভাবে পাঠানো যায় জেসন। এই দেখ সাকসেস আমি বললাম ফলস, আমি বললাম মেসেজ, আমি বললাম রাউট নট ফাউন্ড, রাউট নট ফাউন্ড এরর, ঠিক আছে। আর এখানে যে ইউজারটাকে আমি পাঠিয়েছি, এই ইউজারটাকে এরকমভাবে না পাঠিয়ে আমরা এরকমভাবে পাঠাতে পারি যে সাকসেস, দেখবি এপিআইটাকে যারা পাঠায় ডেটা এইভাবেই পাঠায় ট্রু, দেন ডেটার মধ্যে যাবে হচ্ছে ইউজার ডট ইউজার, ঠিক আছে। চ দেখি আগে ইউজারটাকে দেখ, এইটা সাকসেস ট্রু। এবার যদি আমি ইউজার 4 দিই তাহলে কি রাউটারের ডিফল্ট পেজ নট ফাউন্ডের এপিআই মানে কন্ট্রোলার কল হবে না, আমাদের বানানো কল হবে, এইটা সেটা কল হবে, এইটা ফার্স্ট কল, বুঝতে পারলে? এবার এখানে যদি আমি নেক্সট মিডলওয়্যারটাকে কল করি তাহলে পরবর্তী যদি মিডলওয়্যার থেকে থাকে তাহলে কল হবে, এটাকে কল হবে। এখন পরবর্তীকালে আমি কোনো মিডলওয়্যার লিখেছি নাকি আমার জানা নেই, দেখি, জানা নেই। চল এবার দেখি পরবর্তীতে আমি একটা মিডলওয়্যার বানিয়ে দিই, তাহলে তুই আরো ভালো বুঝতে পারবি। অ্যাপ ডট ইউজ কি কি বলে থাকে মিডলওয়্যারের মধ্যে, রিকোয়েস্ট, রেসপন্স, একটা নেক্সট অবজেক্ট, নেক্সট মানে ফাংশন। তো এখানে একটা দিয়ে দিই রেসপন্স ডট স্ট্যাটাস, ধর আমি বললাম 200 ডট সেন্ড, দিলাম ধর গ্রাউন্ড নট ফাউন্ড। নেক্সট মানে কি, এই পরবর্তী এই মিডলওয়্যারটাকে কল করবে, উপরে মিডলওয়্যারটাকে কল হবে, দেন এটাকে কল করা উচিত। বুঝতে পারছিস? দাঁড়া এখানে একটা কি দিয়েছে, হ্যাঁ এখানে বলছে দেখ হেডারটা অলরেডি পাঠানো হয়ে গেছে, হ্যাঁ সেটাই দেওয়া উচিত, ওই জন্যই বলছি তোকে। দেখ প্রথমে আমি কি করেছি, রেসপন্স পাঠিয়ে দিয়েছিলাম তো, প্রথম রাউটে যখন হিট করলো মানে প্রথম মিডলওয়্যারটা হিট হয়েছিল, আউট নট ফাউন্ড এই এররটা দেখিয়ে দিয়েছে, এই এররটা দেখিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। হেডারটা পাঠানো হয়ে গেছে, এখানে দেখ হেডার অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাকে, এই যে রেসপন্সের হেডার অলরেডি আমাকে পাঠিয়ে দিয়েছে এটার সাথে, প্রথম যে ফাংশনটা বানিয়ে। তার দ্বিতীয়বার তো হেডার পাঠাতে পারবে না, ওর তো হেডার পাঠালে একবারই পাঠাবে, বডি বারবার পাঠাতে পারে, হেডার কি পাঠাতে পারবে? পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, হেডার আর পাঠানোর দরকার নেই, আমি তাহলে এখানে কনসোল লক করি, যে এখানে বলছি যে সেকেন্ড মিডলওয়্যার কল বলে একটা কিছু লিখে, সেকেন্ড মিডলওয়্যার কল। একবার ডেটা পাঠানো হয়ে গেলে তারপরে কি আর ডেটা পাঠানো যায়? আমি এপিআই এর কথা বলছি, মানে কন্ট্রোলারের কথা বলছি। একবার যদি ডেটা পাঠিয়ে দিচ্ছি তার হেডার কি বারবার পাঠানো যায়? হেডার যদি একবার চলে যায় ক্লায়েন্ট এন্ডে, তাহলে ওই জন্যই তো এররটা দিয়েছে এখানে, ঠিক আছে। নিজেকেই প্রশ্ন করবি, নিজেই বুঝে যাবি। দেখ আমি এখানে কল করলাম, কিন্তু দেখ এখানে কি দেবে, দেখ তলার দিকে যা, এটা সেকেন্ড মিডলওয়্যার কল হয়েছে। প্রথমে এই মিডলওয়্যারটা কল হলো, এই যে অ্যাপ ডট ইউজে, এটা এ কি করলো, নেক্সট কে কল করলো, নেক্সট মানে পরবর্তী যে মিডলওয়্যার আছে এটাকে এবার একে কল করলো। এবার এখানে দেখি যে হেডার পাঠানো হয়েছে নাকি চেক করবো, তাহলে কি করবো, কনসোল ডট লগ, আমি বলছি যে রেসপন্স ডট হেডার সেন্ড বলে একটা দেখ ইয়াস প্রপার্টি আছে, এটা কি করবে, ট্রু দেবে, সত্যিকারে পাঠানো হয়েছিল তো এখানে। আর এইখানে যদি আমি পাঠানোর আগে যদি আমি এটাকে কল করি তাহলে কি দেবে, এখানে কি দেওয়া উচিত, ফলস, আর এখানে কি দেওয়া উচিত, ট্রু দেওয়া উচিত। এবার বুঝতে পারছিস তো কি করছি কাজটা?
চল দেখি এবার যাই, প্রথমে দেখ ফলস দেওয়া উচিত, এটা ফলস। সেকেন্ড মিডলওয়্যার কল হয়েছে মানে ডেটাটা পাঠানো হয়ে গেছে, এটা দেন কি দিচ্ছে ট্রু দিচ্ছে, সত্যিকারে পাঠানো হয়ে গেছে হেডার। তাহলে এইভাবে কল করতে। এবার এখানে চাইলে আমি আরো মিডলওয়্যার বানাতে পারি, এরকম সেম মিডলওয়্যার আরো মিডলওয়্যার বানাতে, চেইন অফ মিডলওয়্যার দেখ সিকোয়েন্সটা মেনটেন করে। এখানে ধর আমি নেক্সটটাকে কল করলাম, এই নেক্সট কল করে 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 আমাদের কাজ করতে হবে। এখানে বললাম যে থার্ড মিডলওয়্যার কল, এইটা প্রথমে মেন মিডলওয়্যার সেকেন্ড মিডলওয়্যার কল হয়েছে, দেন থার্ড মিডলওয়্যারও কল হয়েছে। বোঝা গেছে মিডলওয়্যার জিনিসটা কিছুটা ক্লিয়ার হয়েছে। মিডলওয়্যার হচ্ছে, এখানে মিডলওয়্যার মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি, এখানে মিডলওয়্যার মানে হচ্ছে একটা ফাংশন। মিডলওয়্যার ইন নোড.js, সরি এক্সপ্রেশন ইট ইজ, এটাকে ইন্টারসেপ্টর বলা হয় অ্যাকচুয়ালি। ইট ইজ আ ফাংশন which take 3 parameter like তোর হচ্ছে রিকোয়েস্ট অবজেক্ট, রেসপন্স অবজেক্ট and make function। ঠিক আছে, এবার এই মিডলওয়্যার কি করে, মিডলওয়্যার কতগুলো ভাগ আছে, 5 টাইপসের হয় মিডলওয়্যার। আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার, যেটা আমরা দেখলাম গোটা গ্লোবাল অ্যাপ্লিকেশনে যেটা ইউজ করলাম অ্যাপ ডট ইউজ করে, অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার। দেন 2 নম্বর হচ্ছে রাউট লেভেলে মিডলওয়্যার আছে, আমি রাউটিং এখনো দেখাইনি, রাউট লেভেলে মিডলওয়্যার হয়, রাউট এটা দেখাবো, লেভেল মিডলওয়্যার। 3 নম্বর হচ্ছে থার্ড পার্টি মিডলওয়্যার, বাইরে থেকে ইনস্টল করা যায়, বডি পার্সার, কুকি পার্সার, থার্ড পার্টি মিডলওয়্যার আছে। ঠিক আছে, কোডসের জন্য মিডলওয়্যার, এগুলো সব থার্ড পার্টি মিডলওয়্যার যেগুলো আমরা ইনস্টল করতে হয়। দেন 4 নম্বর হচ্ছে কি, আমার কাছে হচ্ছে বিল্ট ইন মিডলওয়্যার। বিল্ট ইন মিডলওয়্যার আমি দেখাবো, এই যেটা আমরা ইউজ করলাম এখন অ্যাপ ডট ইউজ করে, যেটা রাউট নট ফাউন্ডে যেটা ব্যবহার করলাম, বিল্ট ইন মিডলওয়্যার। আর 5 নম্বর হচ্ছে এরর হ্যান্ডলিং মিডলওয়্যার, এরর হ্যান্ডলিং মিডলওয়্যার। ঠিক আছে, এরর হ্যান্ডলিং মিডলওয়্যারটা আমি দেখিয়ে দিই। এখানে সার্ভারে ধর তুই বলছিস যে আমার সার্ভারে যত ফোল্ডার যেখানেই যাই এরর আসুক না কেন, আমি শুধু index.js টাই হ্যান্ডেল করবে গ্লোবালি। কি বললাম বোঝা গেছে? আমি আবার বলছি, আমার এই সার্ভারে তো অনেক ফোল্ডার হবে, এখনো আমি তো বানাইনি, রাউট বলে বানাবো, কন্ট্রোলার বানাবো, তারপর তোর মিডলওয়্যার বলে আলাদা ফোল্ডারও বানাবো, তারপর তোর মডেল বানাবো, ভিউ বানাবো। যদি আমি টেমপ্লেট ইঞ্জিন ইউজ করি, তুই যেমন লারাভেলে ব্লেড টেমপ্লেট ইউজ করি না আমরা, সেই ব্লেড টেমপ্লেট মতো এখানে EJS টেমপ্লেটও আছে, নোট দিয়েও ফ্রন্ট এন্ড বানানো যায়, হার্ভার সাইড রেন্ডার হবে ডেটা। ঠিক আছে, সেটা যদি কোনো এরর আছে, এই পুরো প্রজেক্ট ফোল্ডারে যেখানেই এরর আছে, আমি চাইছি এই একটা ফাইলে এররটা হ্যান্ডেল হবে, সমস্ত এরর একটা জায়গাতে পাস হয়ে যাবে। তাই জন্য কি করবো, এরর হ্যান্ডলিং মিডলওয়্যার ইউজ করবো এখানে, এরর হ্যান্ডলিং মিডলওয়্যার। তাহলে সেখানে কি হবে, অ্যাপ্লিকেশনে ইউজ করছি তো এরর হ্যান্ডলিংটাকে গ্লোবালি, তাহলে এই অ্যাপটাকে তো অ্যাপের থেকে তো সব জায়গায় আবার ভাগ হয়ে যাবে, মানে অ্যাপটা তো রুট থেকে তো সব ভাগ হয়ে যাবে, মডেল কন্ট্রোলার সব আলাদা আলাদা জায়গায় চলে যাবে, ওই জন্য অ্যাপ্লিকেশনের ইউজ হচ্ছে অ্যাপ ডট ইউজ। এরর হ্যান্ডলিং মিডলওয়্যার 4টে প্যারামিটার না, একটা হচ্ছে এরর, একটা হচ্ছে রিকোয়েস্ট অবজেক্ট, এরর অবজেক্ট, রিকোয়েস্ট অবজেক্ট, রেসপন্স অবজেক্ট, আর একটা হচ্ছে নেক্সট প্যারামিটার। ঠিক আছে, যদি এরর থাকে, ইফ যদি এরর হয় তাহলে নিশ্চয়ই আমার সার্ভারে কোনো প্রবলেম আছে, তাহলে রেসপন্স ডট সেন্ড করবো কি, আমি রেসপন্স ডট সেন্ড হবে 500 ডট, তো হচ্ছে কি বলে সেন্ড, ভুল বললাম, রেসপন্স ডট স্ট্যাটাস হবে, রেসপন্স ডট স্ট্যাটাস হচ্ছে 500
তোর হচ্ছে ডট জেসন, এখানে লিখলাম তোর হচ্ছে সাকসেস ফলস, এখানে মেসেজ হবে ইন্টারনাল সার্ভার এরর। বোঝা গেছে? এটা হচ্ছে গ্লোবাল সার্ভার এররকে হ্যান্ডেল করার জন্য। আমি চাইলে নেক্সটটাকে কল করে দিতে পারি, নেক্সটে যদি মিডলওয়্যার থেকে থাকে তাহলে কল হবে, আদারওয়াইজ কল হবে। দেখ এটা বোঝা গেছে না? মিডলওয়্যার আমি আজকে, এটা মিডলওয়্যার টপিক নয় কিন্তু, মিডলওয়্যার আমি অন্যদিন বলবো আরো ভালোভাবে, খালি এইটুকু জেনে রাখ। মিডলওয়্যারে এতগুলো ভাগ আছে, 5 টাইপস অফ মিডলওয়্যার হয়। মিডলওয়্যার কি? এটা প্যারামিটার নেয়, রিকোয়েস্ট রেসপন্স অবজেক্টের আগে মানে আরেকটা এক্সট্রা নেয় নেক্সট বলে, আর এরর হ্যান্ডলিং মডেল মানে মিডলওয়্যার একটা এক্সট্রা নেয়, এরর বলে একটা প্যারামিটার এক্সট্রা নেয়। দেখ এখানে এরর বলে একটা প্যারামিটার এক্সট্রা নিয়েছে, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস আমাদের বলার আছে, এখানে কোথায় গেল কোথায় গেল, উপরে যাই, হ্যাঁ, এই স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ ইউজার, এখানেই আমরা কন্ট্রোলারটাকে লিখে দিয়েছি। দেখ এখানেই আমরা ফাংশনটাকে লিখে দিয়েছি, রাউট হ্যান্ডলিং এর ফাংশন। এবার আমরা কি করবো, এটাকে সেগ্রিগেট করবো, আলাদা আলাদা করবো, যাতে আমরা প্রোডাকশনে আমার কাজে লাগে। সেগ্রিগেট করার জন্য আমরা কি করে, ফোল্ডার বানাবো আলাদা করে, রাউট নামে সমস্ত ডিফাইন করবো এখানে। এটা কি রিলেটেড হচ্ছে, ইউজার রিলেটেড। তাহলে আমি এখানে একটা ফোল্ডার ফাইল বানাবো, ইউজার্স ডট রাউট ডট জিএস, ঠিক আছে? এখানে আমরা কি করবো, এক্সপ্রেসটাকে লোড করবো। চল এক্সপ্রেসটাকে আমরা লোড করি। আমি আর কি বলেছিলাম, এই পয়েন্টটা মনে আছে তো? বেটার রাউটিং মেকানিজম বলেছিলাম তো, এইটা এইবার এখানে বুঝতে পারবি বেটার রাউটিং মেকানিজম কিভাবে কাজ করছে। তো আমরা এই এক্সপ্রেসটাকে ইয়ে করে নিই, নিলাম। এবার আমরা কি করব, তোর হচ্ছে ডিফাইন user related route বা বলতে পারি এপিআই এন্ড পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, সবার ফার্স্টে কি লিখবো, এখানে একটা ভেরিয়েবল নাম দিই ইউজার রাউটার, বা ইউজার রাউটও লিখতে পারি, রাউটার, ইউজারের রাউটার আলাদা বানাচ্ছি। দিয়ে এখানে কি লিখবো, এক্সপ্রেস, তার রাউটার বলে একটা ফাংশন আছে, রাউটার বলে একটা ফাংশন আছে, বোঝা যাচ্ছে? এইবার আমরা কি করব, এখানে এখানে আমরা সব এপিআই গুলোকে বানাবো। এখানে ভুল লিখলাম মেসেজটা, এখানে মেসেজটা হবে ক্রিয়েট আ রাউটার সার্ভিস, ক্রিয়েট ইউজার রিলেটেড রাউটার সার্ভিস। আর এইখানে হবে ডিফাইন অল ইউজার রিলেটেড রাউট, ডিফাইন অল ইউজার রিলেটেড রাউট অর তো এপিআই এন্ডপয়েন্ট। তাহলে এবার ইউজার রাউটার ডট, আমি চলছি গেট রিকোয়েস্ট করবো, আমি বললাম এখানে স্ল্যাশ অল ইউজার, যদি আছে তাহলে কি হবে, রিকোয়েস্ট রেসপন্ড কল হবে। এবার আমরা কি করব, এখানে কি করব, রেসপন্স ডট স্ট্যাটাস 200 দিয়ে দেবো, ডট জেসন, ওই ইউজারে যে অবজেক্টটা পাঠিয়েছিলাম সেটা। এখানে সাকসেস, এখানে কি হবে, সাকসেস ট্রু হবে। আর এখানে ডেটা, ডেটা যাবে কি, তাহলে আমাকে লোড করতে হবে এখানে ইউজারের যে ডেটা দিবি মডেলটাকে। তাহলে আমি এখানে
হ্যাঁ হ্যাঁ এখানে ইউজারের ডেটাবেসটাকে লাগবে, ইউজার রিলেটেড মডেল আমি নাম দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। এখন আপাতত পরেরটা আমরা ডেটাবেস আনবো, এখন তো র ডেটা নিয়ে কাজ করছি, তাহলে নাম দিলাম ধর কন ইউজার মডেল ইকুয়াল টু রিকোয়ার হচ্ছে ডবল ডট স্ল্যাশ ডেটাবেস স্ল্যাশ ইউজার ডট জিরো। ঠিক আছে, এখানে তাহলে আমরা কি করবো, এখানে ইউজার মডেল ডট ইউজার। বোঝা গেছে নাকি এটা কি করতে? বোঝা গেছে। এবার আমরা কি করবো, এটাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে এখানে এক্সপোর্ট করতে হবে, কমেন্ট করছি বোঝার জন্য, নিজেকে নিজে বুঝিয়ে বুঝিয়ে যাবে। এক্সপোর্টিং দ্য ইউজার রাউটার মডিউল, তাহলে কি করবো, মডিউল ডট এক্সপোর্ট বলেছিলাম আগের দিনকে, এই যে র্যাপার ফাংশন দেখিয়েছিলাম ইফি ইউজার রাউটার, আর এখানে লিখে দেবো যে সাকসেসফুলি যদি লোড হয় তাহলে বলবো ইউজার রাউটার ইজ রেডি টু ইউজ, ইউজার রাউটার ইজ রেডি টু ইউজ, আমাদের বোঝার জন্য, সিকোয়েন্সটা বোঝার জন্য। এখানে তো অনেকগুলো অজস্র রাউটার হবে, লোড হবে, কোথায় লোড হবে, এটা লোড হবে index.js। তাহলে চল এবার তাহলে আমরা এখানে এইসবে আর দরকার নেই, ইউজার মডেলের আর কোনো দরকার নেই, উড়িয়ে দিলাম আমি। এখানে তাহলে কি করবো, এখানে সবার ফার্স্টে লিখবো লোড ইউজার রিলেটেড রাউট, ইউজার রিলেটেড রাউট। ঠিক আছে, তাহলে এখানে লিখবো কনফ ইউজার রাউটার ইকুয়াল টু রিকোয়ার তো হবে ডট স্ল্যাশ রাউট ফোল্ডারের ভিতরে ঢুকলো, দেন ইউজার ডট রাউট। এখানে তুই চাইলে অ্যাডমিনের রাউট বানাতে পারবি, সব আলাদা আলাদা রাউট বানাতে। এবার আমরা বলবো এখানে ডিফাইন ইউজার রিলেটেড রাউটটাকে বলবো, এইটা লাগবে না আমার, তাহলে মিডলওয়্যারের মতো করে ইউজ করবো। এখানে কি করবো, ডিফাইন ইউজার রিলেটেড রাউট, অ্যাপেতে ইউজ করছি এটা, ডিফাইন ইউজার রিলেটেড রাউট। কোথায় ইউজ করবো, অ্যাপেতে। তাহলে কি লিখবো, অ্যাপ ডট ইউজ, ইউজ করো। প্রথমে আমার এপিআই কি নাম ছিল, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ ইউজার, দেন গেলে কোথায় চলে যাও, ইউজার রাউটার। তাহলে আমি এপিআই কে বলে দিচ্ছি স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ ইউজার, এই ইউআরএল এলে তুমি চলে যাও ইউজার রাউটার। এবার ইউজার রাউটারে ঢুকি, ইউজার রাউটারে দেখবো যদি স্ল্যাশ অল ইউজার হয় তাহলে এই কনসোলারটা কল হয়ে যাবে, যদি অন্য কিছু হয় ইউজার বাই আইডি হয় তাহলে শুধু আইডি দিয়ে কল হবে। বুঝতে পারছি, সেগ্রিগেট করে দিলাম, ইউজার রিলেটেড যত রাউট হবে সমস্ত ইউজার রাউট ডট জেএস এর মধ্যে পাবে, সমস্ত অ্যাডমিন রিলেটেড রাউটে যাবে, সুপার অ্যাডমিন রিলেটেড যত হবে সমস্ত সুপার অ্যাডমিন রিলেটেড যাবে। আর খালি index.js এ খালি আমাকে এখানে লিখতে হবে স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ অ্যাডমিন, আর ওখানে বাকিটা অ্যাডমিন রাউটারে চলে যাবে। স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ ওয়েদার, ওয়েদারের এপিআই বানাবি, যত সমস্ত অল ওয়েদার রিপোর্ট সমস্ত ওয়েদার রাউটারের মধ্যে চলে যাবে। বুঝতে পারছি, এইভাবে আমরা সেগ্রিগেট করে নেবো জিনিসটাকে, তাহলে আরো ভালো হবে। চল এবার দেখি, স্ল্যাশ ইউজার হবে না, স্ল্যাশ ইউজার স্ল্যাশ গেট অল ইউজার, গেট অল ইউজার। ফাংশনের নাম মনে হয় অন্য ছিল, শুধু অল ইউজার ছিল। এলো ডেটা এলো। এবার আমি চাইছি এখানে আইডি দিয়ে একটা কিছু কল করতে, এখন কিছু দেবে না, আইডি দিয়ে নেই, তাহলে সেটাও করা যায়। চ কোথায় যাবো, ইউজার রাউটে যাবো, এখানে একটা বানাবো ফেস ইউজার বাই আইডি, সিঙ্গেল ইউজার বাই আইডি, ফেস সিঙ্গেল ইউজার বাই আইডি। আইডি করার জন্য আমাকে কি করতে হবে, আইডি প্যারামিটারে পাঠাতে হচ্ছে, এই দেখ এখানে পাঠাচ্ছি ইউআরএল এ, এই আইডিটাকে ধরতে হবে আমাকে, তাহলে সেটা কিভাবে করবো, তাহলে চ ইউজার রাউটার ডট গেট করতে হবে, গেট রিকোয়েস্ট দিতে পাঠানো যায়, সেম ইউআরএল থাকবে, স্ল্যাশ দিয়ে আইডি কোলন দিয়ে দিতে হবে, এই আইডি এইটা কোলন দিয়ে। বুঝতে পারছি, গেট করছি, যেভাবে আমরা রিঅ্যাক্টে করেছিলাম আইডি পাঠানো, ইউজ প্যারাম ইউজ করেছিলাম। এইবার এখানে আমরা কি করব, আইডিটাকে সবার ফার্স্টে নেব, চ লিখি আন্ডারস্কোর আইডি বলে নিয়ে নিলাম, ইকুয়াল টু কি করে নেব, এই আইডিটা যেটা পাঠাচ্ছি ইউজার ফ্রন্টের থেকে, সেই আইডিটাকে তুলতে হবে ওয়ানটাকে, কোথায় যাচ্ছে ওয়ানটা স্টোর হচ্ছে কোথায়, এই আইডি নামক ভেরিয়েবলের মধ্যে,
সেটাকে নেওয়ার জন্য আমরা মিডলওয়্যার ইউজ করবো এখানে, বিল্ট ইন মিডলওয়্যার। সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামস বলে একটা জিনিস আছে, বস্তু আছে, ডট আইডি। এই আইডিটা এলো কোথা থেকে, এই যে আইডিটা নাম দিয়েছি সেই জন্য। আমি যদি এখানে আইডির জায়গায় আইডি 2 দিতাম, তাহলে এখানে রিকোয়েস্ট ডট প্যারাম ডট আমার কিও দিত আইডি 2। বুঝতে পারছি তো? আর এটা ডিফল্ট টাইপ অফ কি হবে, স্ট্রিং হবে। ওই জন্য আমি এটা কিছু করবো, ইন্টিজারে কনভার্ট করে নেবো, প্লাস দিয়ে দিলাম, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা কি করবো, পার্টিকুলার ইউজারটাকে ফাইন্ড করবো। তাহলে ইউজার ইকুয়াল করে আমি দেখাচ্ছি। আমি দেখাচ্ছি, ফার্স্টে এটা দেখাই, দেন ওটা দেখাচ্ছি। কন্ট্রোল লক করি, টাইপ অফ দিলাম রিকোয়েস্ট ডট প্যারাম, কি দিচ্ছে, স্ট্রিং দিচ্ছে তো। তাহলে এটাকে আমরা কি করবো, ইন্টিজারে কনভার্ট করবো। ইন্টিজারে কনভার্ট করার জন্য প্লাস দিতে পারি বা পাস স্ট্রিং মানে পাস ইনটু দিতে পারি, যেটা কিছু দিতে পারি, প্লাসটা শর্টকাট করবো। এবার আমরা ইউজারটাকে ঠিক করবো, সবার ফার্স্টে ফাইন্ড করবো। ইউজার মডেলের মধ্যে আছে, জানি ইউজার মডেল ডট ইউজার ডট ফাইন্ড ইউজ করবো একটা মেথড, একটা আইটেম জন্য করে, জানিস তো এটা আইটেম দিয়ে আইটেম ডট কি হবে, কি ছিল, আন্ডারস্কোর আইডি। যদি এই আইডির সাথে আমার ম্যাচ করে আইডি আন্ডারস্কোর আইডি, তাহলে পাঠাবো, নইলে পাঠাবে। যদি পায়, নইলে ওই এমটি অবজেক্ট রিটার্ন করবে এরকম ভাবে, জানিস তো এগুলো। এটা না দিলেও হয়, এবার আমরা তাহলে এখানে কি করবো, ইফ ইউজার, যদি ইউজারের মধ্যে আইটেম থাকে, তাহলে কি করব, রেসপন্স ডট স্ট্যাটাস 200 ডট জেসন পাঠাবো। এখানে কি করবো, সাকসেস ট্রু, এইভাবে এপিআই বানাতে শিখে যাবে। ডেটা হবে কি ইউজার, ঠিক আছে। ডেটাটাকে ফ্রেশ করে এই জায়গাতে ডেটাবেস শেষ হবে, রেসপন্স ডট স্ট্যাটাস কি হবে, আর যদি না থাকে তাহলে 404 ডট জেসন হবে। দেন এখানে কি হবে, সাকসেসফুল, যেটা পাইনি। দেন কি হবে, মেসেজ, আমি এখানে বলছি ইউজার অফ গিভেন আইডি, আইডিটা কত ছিল সেটা কোথা থেকে পাবো, আন্ডারস্কোর আইডির মধ্যে থেকে পেয়ে যাবো। ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। এমন আইডি দিয়ে দেবো যেটা এক্সিস্ট করে না, তাহলে সেটা তো অবভিয়াসলি এটাতেই যাবে। এবার হচ্ছে কি, আমি যদি 1 দিই, এন্টার মারি, এটা আইডি দিচ্ছে। আমি যদি 2 দিই, জেন্ডোটা দেখানো উচিত, এটা জেন্ডো দিচ্ছে। আমি যদি 200 দিই, 200 আইডি কোনো ইউজার এক্সিস্ট করে, আমার ডেটাবেসে এখন করছে না। কি বলছে, ইউজার গিভেন আইডি 200 ডাজ নট এক্সিস্ট, এবং স্ট্যাটাস কোড দিচ্ছে 404। বোঝা গেছে? তাহলে আজকে এই অবধি রইলো। আজকে আমরা কি কি করলাম, একটা হচ্ছে গেট অল ইউজার করলাম, আইডি দিয়ে করলাম। এই রিকোয়েস্ট ডট প্যারাম ডট আইডি, এটা হচ্ছে এক ধরনের বলতে পারি বিল্ট ইন মিডলওয়্যার হিসেবে ইউজ হচ্ছে, বিল্ট ইন মিডলওয়্যার। এর পরের দিন আমরা দেখাবো কোয়ারি প্যারামসে কিভাবে পাঠাবে। এখানে ডেটা আমরা যদি এরকম ভাবে পাঠাই, কোশ্চেন মার্ক এজ ইকুয়াল টু 0, আরেকটা কথা বল যে এখানে 200 দিলাম, আমি বললাম যে 527 মানে 567, এই এত এজের মধ্যে ইউজারগুলোকে তুলে নিয়ে আসো। লিমিট লাগাবো, আপার লিমিট, লোয়ার লিমিট, সেটাও দেখাবো, ঠিক আছে। তাহলে রিকোয়েস্টের এইভাবে আইডি তোলার জন্য রিকোয়েস্ট ডট প্যারাম ইউজ হয়, প্যারামিটার থেকে ডেটা। কোয়ারির জন্য দেখবি রিকোয়েস্ট ডট কোয়ারি ইউজ হয়। বডি থেকে ডেটা পাওয়ার জন্য রিকোয়েস্ট ডট বডি ইউজ হয়, ঠিক আছে। ফাইলের ডেটা নেওয়ার জন্য যখন তুই ইউআরএল এনকোডেড মানে এইচটিএমএল ফর্ম থেকে যখন সাবমিট করবি, যখন ফাইলের ডেটা তুই, তার জন্য ইউজার রিকোয়েস্ট ডট ফাইলস বলে একটা জিনিস আছে, দেখাবো আমরা, ঠিক আছে। সব একটা কি বিল্ট ইন মিডলওয়্যার, এগুলো মাথায় থাকে যাবে, বোঝা গেছে। তাহলে আজকে তাহলে এই অবধি রইলো। আজকে আমরা কি কি শিখলাম, আমরা আজকে প্রথমে নোডের এই জিনিসটা দেখলাম, কোথায় গেল আমাদের নোটপ্যাড, কোথায় গেল, এই যে নোডের আমরা এইচটিটিপি মডিউল দেখলাম কি করে সার্ভার ক্রিয়েট করে। তারপর আমরা কি কি দেখলাম হচ্ছে তো সিওআরএসটা দেখলাম কি করে ব্লক করে, ঠিক আছে। সিওআরএস মানে ডিসেবল করে কিভাবে,
সিওএস মানে কি বললাম, বাই ডিফল্ট সার্ভার কি করে, ডেটা প্রোটেক্ট করে রাখে যাতে কোনো ক্লায়েন্টই যাতে অ্যাক্সেস না করতে পারে, এবং সার্ভারের কাছে সব ক্লায়েন্টই ট্রাস্টেবল থাকে না বাই ডিফল্ট। আমাকে সার্ভারকে বলতে হয় যে এই ক্লায়েন্টগুলো সব ট্রাস্টেবল, তখন সে সার্ভার ডেটা পাঠায় সিকিউরিটি পারপাসের জন্য। ঠিক আছে। আর এক্সপ্রেসে আমরা কি কি দেখলাম, কি করে এক্সপ্রেসের বিল্ট ইন মেথড গুলো আছে, যে রিকোয়েস্ট ডট গেট, পুট, পোস্ট, যত রিকোয়েস্ট আছে দেখ এখানে আমি বানিয়েছি। এই যে গেট নিয়ে যাওয়া যায়। সেগ্রিগেট আমরা বলেছিলাম যে সেগ্রিগেশন কিভাবে করে, মানে বেটার রাউটিং মেকানিজম কিভাবে, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার মানে ভার্সন 1 দিলে ইউজার রিলেটেড রাউটে চলে যাও, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ভার্সন 1 স্ল্যাশ অ্যাডমিন দিলে আমি এখানে একটা বানাবো অ্যাডমিন ডট রাউটার, যে সে অ্যাডমিন রাউটারে চলে যাবে। এইভাবে আমরা আলাদা আলাদা রাউটটাকে সেগ্রিগেট করতে পারি। এর পরের দিন আমরা দেখবো এইখানে যে কন্ট্রোলার গুলো লিখেছি না, এই যে ফাংশন গুলো লিখেছি, এইগুলোকে একটা কন্ট্রোলার বানাবো, ফোল্ডার বানাবো কন্ট্রোলার নামে, তার মধ্যে এগুলোকে নিয়ে যাবো। ঠিক আছে, আরো সেগ্রিগেট হয়ে যাবে। এমবিসি প্ল্যাটফর্মে করে রাউটের কাজ হচ্ছে কি, রাউটের কাজ হচ্ছে ডেটাটাকে নিয়ে কন্ট্রোলারের কাছে ফরওয়ার্ড করে দেওয়া। কন্ট্রোলার কি করে, বিজনেস লজিকটা লিখবে, লিখে এবার কন্ট্রোলারের বিজনেস লজিকে এক্সিকিউট করতে গেলে ডেটার প্রয়োজন হবে, তখন সে কার সাথে কমিউনিকেট করবে, মডেলের সাথে। মডেল কি করবে, ডিবিএমএস এর কোয়েরি চালাবে, কোয়েরি চালিয়ে কি করবে, ডেটা পেয়ে যাবে, যে কন্ট্রোলারকে দেবে, কন্ট্রোলার ফাইনালি কি করবে, রেসপন্স বডি ক্লায়েন্টকে দিয়ে দেবে। এই হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলারের কাজ, ভিউটা পাঠিয়ে। এবারে এখানে তো আমরা ভিউ বানাচ্ছি না, ভিউ তো আমরা রিঅ্যাক্ট দিয়ে করবো, আর যদি আমরা ইজেএস ইউজ করি তাহলে ইজেএস কে দিয়ে দেবে কন্ট্রোলার ডাইরেক্ট। ঠিক আছে, ঠিক আছে। পরের দিনকে যদি আমার সময় থাকে, পরের দিনকে আমরা ওই ইজেএসটা তো দেখিয়ে দেবো। ঠিক আছে, এমবিসি আর ইজেএসটা, আর এখানে মিডলওয়্যার গুলো দেখবো। মিডলওয়্যারে আমাদের আজকে শুধুমাত্র কি কি মিডলওয়্যার হলো সেটা হচ্ছে তোর এখানে অ্যাপ্লিকেশন লেভেলটা বুঝে গেছিস তো, মিডলওয়্যার কিভাবে ইউজ করবে, এরর হ্যান্ডলিংটা বুঝে গেছি। এরপরে আমরা যেটা দেখাবো হচ্ছে তোর বাকি থাকছে রাউট লেভেল মিডলওয়্যার, থার্ড পার্টি মিডলওয়্যার, বিল্ট ইন মিডলওয়্যার। এগুলো তো এমনি ব্যবহার করতেই হবে আমার, তখন বুঝেই যাবে, দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, মিডলওয়্যার হচ্ছে একটা ফাংশন যেটা রিকোয়েস্ট অবজেক্ট, রেসপন্স অবজেক্ট আর নেক্সট ফাংশন নয়, খালি এরর হ্যান্ডলিং মিডলওয়্যার 4টে প্যারামিটার নয়, এরর গুলো একটা অপশন। ব্যাস, আজকে তাহলে এই অবধি রইলো, আমি সব পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোনো ডাউট